আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউসিসি গ্রুপ আয়োজিত এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজকে শুরু হতে যাচ্ছে ইংরেজির সর্বশেষ ক্লাস। ইংরেজির সর্বশেষ ক্লাস না, মূলত হচ্ছে গ্রামারের সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পার্টের পুরো গ্রামার পার্টটা নিয়ে আজকে ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব এবং আজকের পুরোটা সময়ব্যাপী আমি রায়হান বোরহান, সিনিয়র লেকচারার ইন ইংলিশ ডিপার্টমেন্ট, ইউসিসি হেড অফিস, আমি পুরোটা সময় ধরে ইনশাল্লাহ তোমাদের সাথে থাকব। তো শুরুতেই একটু আমরা টেকনিক্যাল বিষয়টা একটু সেরে নেই যে আমার ভয়েসটা কি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কি না, একটু কমেন্ট করে জানাতে হবে যে ভয়েসটা কি শোনা যাচ্ছে কি না, ঠিকঠাক মতো ভয়েসটা কি শুনতে পাচ্ছি কি না, আমরা একটু কমেন্ট করে জানাবো। এবং আমরা কে কোত্থেকে আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে তারা সেটাও একটু কমেন্ট বক্সে জানাবা। আর যদি সম্ভব হয় তাহলে তোমার টাইমলাইন থেকে আজকের এই বিশেষ লাইভ ক্লাসটিকে একটু শেয়ার করে দিবা। যত বেশি শেয়ারিং তত বেশি কেয়ারিং, কারণ আমরা আশা করি জ্ঞান কখনো সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমরা যেহেতু আজকের পুরোটা সময়ব্যাপী খুবই নিকটবর্তী পাবলিক এক্সাম, এইচএসসি এক্সাম 2025 ইংলিশ সেকেন্ড পার্ট গ্রামার A to Z, অর্থাৎ 60 মার্কসের গ্রামার নিয়ে আমরা আজকের পুরোটা সময়ব্যাপী ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো। তো সেই পর্যন্ত আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে আমাকে একটু জানাবা। ওরে বাবা, সেই লেভেলের পার্টিসিপেন্ট। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে পার্টিসিপেন্টরা ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। সো আমরা আসেন, আমরা দেরি না করে আমাদের আজকের ক্লাসটিকে আমরা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাসটিকে শুরু করে দিব। ঠিক আছে, সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন, আর কমেন্ট না করলে তো কিছু করার নাই, স্বামী বিদেশ। আচ্ছা, আমরা প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছি এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় পত্রে আমাদের গ্রামারের যে আইটেমগুলো রয়েছে, টোটাল আমরা 9টা আইটেম দেখতে পাচ্ছি। কয়টা আইটেম? 9টা আইটেম। 9টা আইটেমের মধ্যে তোমরা জানো যে গত বছর এইচএসসি পরীক্ষায় বেশিরভাগ বোর্ডেই, বিশেষভাবে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এই বোর্ডগুলোতে কিন্তু আসলে ইংরেজির ব্যাপক ভরাডুবি হয়েছে। অর্থাৎ ইংরেজি ফলাফলটা খারাপ হওয়ার কারণে অনেকে কিন্তু কমপ্লিট জিপিএ 5টা অনেকে পায় নাই। তো এই বিষয়ে আমরা সতর্কতা অবলম্বন করব। আমরা বিশেষভাবে গুরুত্ব দিব হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের এই গ্রামাটিক্যাল সেগমেন্টে। এখানে খারাপ করার কারণে অনেকেই কিন্তু ওভারঅল জিপিএতে পিছিয়ে পড়েছে। আর তোমার জিপিএ যদি নির্ধারিত জিপিএ না থাকে, তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তিও কিন্তু হতে পারবে না। ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য অবশ্যই তোমার সাবজেক্টের একটা রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেই দিকটা মাথায় রেখে আমরা আজকের ক্লাসে গুরুত্বটা রিয়েলাইজ করব এবং সেই গুরুত্বটা উপলব্ধি করেই মূলত আজকের পুরোটা ক্লাস আমরা আলোচনা চালিয়ে যাব। তো আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রথমে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ প্রিপোজিশন থেকে মূলত বেসিক ব্যবহারের প্রশ্নগুলোই হয়, যেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব ইনশাল্লাহ। তারপর আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইউজে তোমরা অনেকেই দক্ষতা অর্জন করে ফেলছো, কারণ এই অংশে মূলত অনেকেই কিন্তু সঠিকভাবে অ্যান্সার করে এসেছো। তারপরও স্পেশাল ইউজের কয়েকটা আইটেম রয়েছে যেগুলোতে এখনও কনফিউশন থেকে গেছে, যেমন ইট এবং দেয়ারের ব্যবহার। আমরা অনেকে কনফিউজড হয়ে যাই কখন কোনটা বসবে, এটা নিয়ে আজকে ডিসকাস হবে ইনশাল্লাহ। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লুজ, এটা উইথ ক্লজেস অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ একটা সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য সাবঅর্ডিনেট ক্লজও নিয়ে আসতে হতে পারে অথবা সাবঅর্ডিনেট আমরা ফ্রেজও নিয়ে আসতে পারি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আসলে রাইট ফর্ম অফ ভার্ব বা ইউজ অফ ভার্ব, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আকারেও হতে পারে, আবার রাইট ফর্ম অফ ভার্বের যে অনেক নিয়মকানুন রয়েছে সেই আঙ্গিকেও কিন্তু হতে পারে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি ন্যারেটিভ স্টাইল, যেটাকে আমরা মূলত ন্যারেশন বলে থাকি। ঠিক আছে, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ইউজ অফ মডিফায়ার্সটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, তো এগুলা আজকে ক্লাসে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। কেমন? সেন্টেন্স কানেক্টরস অনেকেরই একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে যে আসলে আমরা কোন কানেকটিভ ওয়ার্ডটা ব্যবহার করব।
আবার অনেকে আমাদের ধারণা যে কানেক্টর বলতে বোধহয় শুধু দুটো বাক্যকে সংযোগ করার জন্যে যেই শব্দটা ব্যবহৃত হয় ওটাকেই আমরা অনেকে মনে করি যে এটাই কানেক্টর। আসলে কানেক্টরের মানে সংজ্ঞাটা বা এটার এলাকাটা কিন্তু অনেক বড়। সিম্পল সেন্টেন্সের মধ্যেও আমরা কানেক্টর ব্যবহার করি এবং সেই কানেক্টরকে কানেক্টর বলা হয় না, ওটাকে বলা হয় ট্রানজিশনাল ওয়ার্ড অথবা কানেক্টিভ ওয়ার্ডস। সো এখান থেকেও ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে অনেক অনেক প্রশ্ন এসেছে, যেটা আজকে ক্লাসে তোমরা ইনশাল্লাহ টের পাবা। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম ভোকাবুলারি এখানে মূলত বোর্ড পরীক্ষায় যেগুলো এসে থাকে আমাদের টেক্সট বুক ওরিয়েন্টেড শব্দগুলারই সমার্থক রূপ কিংবা বিপরীতার্থক রূপ পরীক্ষায় আমরা বেশি পেয়েছি, এবং প্রশ্নগুলো কেমন হতে পারে, কিভাবে প্রস্তুতি নেবা, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসে আলোচনা করব। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি দাড়ি কমার ব্যবহার, মানে পাংচুয়েশনের ব্যবহার। কখন কোলন দিতে হয়, কখন ফুল স্টপ দিব, কখন অ্যাপোস্ট্রফি দিব, এই বিষয়গুলো নিয়ে অনেকে প্যাচ লাগাই ফেলো। সো আমরা আজকের ক্লাসে একদম ডিরেক্ট এক্সাম্পলের মাধ্যমে পাংচুয়েশনটাও বোঝার চেষ্টা করব। অলরাইট, আচ্ছা, কোলন দিতে হয়। ওকে, আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানে সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের FB2 ব্যাচের শিক্ষার্থী আল মামুন, উনি কমেন্ট করেছেন বেস্ট ক্লাস, যদিও উনি কোটটাই পরে আছেন। আচ্ছা, তো যাই হোক, তো এবার আমরা দেখবো যে আসলে এখানের মধ্যে আসলে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন। টোটাল 60 নাম্বারের গ্রামার, মানে 60 মার্কসের গ্রামার, কম না কিন্তু, 60 নাম্বার। দেখো, প্রিপোজিশনে 5 নাম্বার থাকবে, স্পেশালে 5 নাম্বার, কমপ্লিটিং সেন্টেন্সে 10, তার মানে এটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে। ইউজ অফ ভার্বে আমরা 7 নাম্বার দেখতে পাচ্ছি, ন্যারেশনে 7 নাম্বার, মডিফায়ারে 5 নাম্বার, কানেক্টর অ্যান্টোনিমের মধ্যে 7 নাম্বার, পাংচুয়েশনে 7 নাম্বার। অর্থাৎ এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, এবং এই অনুপাতেই কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে টেস্ট পেপার থেকে, কারণ সামনের যেই দিনগুলো বাকি রয়েছে আমরা শুধু প্র্যাকটিস করে যাব। এখন নতুন করে কোনো রুল, নতুন করে কোনো বই, কোনো সাজেশন, এগুলো কোনো কিছু পড়ারই কিন্তু অবকাশ নাই। হাতে সময়ে যেহেতু আমাদের খুব বেশি নাই, এই সময়টুকুতে যত বেশি চর্চা করবা, যত বেশি টেস্ট পেপার সলভ করবা, তত বেশি গ্রামারের এই 60 নাম্বারের মধ্যে তুমি তোমার স্কিলটাকে আরও বেশি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবা। তো আসো আমরা তাহলে আমাদের 1 নম্বর আইটেম থেকে আমাদের ক্লাসটা আজকে একটু স্টার্ট করি। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রথম যে আইটেমটা আজকে 1 নম্বর আইটেম, সেটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের সঠিক ব্যবহার। আসো আমরা প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আজকে ক্লাসে কি পড়া যায় সেটা আমরা একটু দেখি। আচ্ছা, আমি টেস্ট পেপারে অ্যানালাইসিস করেছি আজকে ক্লাসের আগে, আর মূলত হচ্ছে ইউসিসির যারাই ক্লাস নেবেন বা যারাই ক্লাস নিচ্ছেন তারা প্রতিটা ক্লাসের আগে কিন্তু যথেষ্ট অ্যানালাইসিস করে, রিসার্চ করে এবং স্টাডি করে তারা ম্যাটেরিয়াল রেডি করেন, ঠিক আছে, অর্থাৎ যাতে ক্লাসটা ইফেক্টিভ হয়। তো ঠিক একইভাবে আজকে ক্লাসটা যেহেতু আমাদের গ্রামারের উপরে, অর্থাৎ সেকেন্ড পার্ট গ্রামারের উপরে, সো আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করার পর আমরা দেখলাম যে বিভিন্ন বোর্ডে প্রিপোজিশন থেকে বিশেষ কিছু প্রিপোজিশন দেখবা যে তোমার বারবার করে আসতেছে এবং এগুলো কিন্তু প্রায়ই থাকে। আমরা এই অংশে যেটা দেখতে পাচ্ছি এটা ধরে নিতে পারো প্রিপোজিশনের উপর তোমাদের জন্য একটা সাজেশন, অর্থাৎ অ্যাট, বাই, ফর, ইন, এখান থেকে শুরু করে যা যা প্রিপোজিশন তোমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছ, যে কয়েকটা প্রিপোজিশন দেখতে পাচ্ছ, তোমাদের কাজ হচ্ছে এগুলার বেসিকগুলো ভালো করে আয়ত্ত করে ফেলা। অর্থাৎ এখনও যদি তোমাদের কোনো শিক্ষকের সহায়তা নিয়ে থাকো কিংবা ফ্রেন্ডসরা মিলে যদি গ্রুপে স্টাডি করে থাকো, তাহলে তোমাদের কাজ হচ্ছে অ্যাটের ব্যবহার কত ধরনের হতে পারে, কোন কোন সিচুয়েশনে অ্যাট বসে সেটা একটু প্র্যাকটিস করা বা ওই রিলেটেড প্রশ্নগুলো সলভ করা। ঠিক একইভাবে বিয়ন্ড, ঠিক আছে, এটা কোথায় কোথায় বসে, বিয়ন্ড শব্দের অর্থটা কী, কখন এটাকে ব্যবহার করতে হয়, তো এগুলো আমাদেরকে একটু ভালো করে চর্চা করতে হবে। বিটুইন কোন সিচুয়েশনে বসবে, অ্যামাং কোন সিচুয়েশনে বসবে, এগুলো অবশ্যই আমরা একটু ভালো করে চর্চা করব, কারণ এইচএসসি, মূলত আবারও বলছি, এইচএসসি বোর্ড পরীক্ষায় এই প্রিপোজিশনগুলোই কিন্তু শতকরা 90 থেকে 95% ক্ষেত্রেই বোর্ড পরীক্ষাগুলোতে এসে থাকে। তো যাই হোক, আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। তোমরা প্রত্যেকে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। যদি স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু ডান লিখবা। মুক্তা শিকদার, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের আজকের প্রিপোজিশনের প্র্যাকটিস অংশে আমরা একটু চলে যাই। আচ্ছা, স্ক্রিন থেকে আমরা এই যে 2023, আমি এখানে কেন 24 দিলাম না, কেন আমি এখানে 23 দিয়েছি, তোমরা জানো যে এই যে 2025-এ যে পরীক্ষাটা হতে যাচ্ছে, 2025-এর পরীক্ষার যে সিলেবাস,
এটা অ্যাকর্ডিং টু দ্য রিভাইজড শর্ট সিলেবাস অফ 2023, অর্থাৎ 2023 সালে তোমাদের যে শর্ট সিলেবাসটা ছিল, রিভাইজড সিলেবাসটা ছিল, ওই সিলেবাসটা ফলো করেই কিন্তু 2025-এর প্রশ্নপত্র প্রণয়ন হবে। তো মাঝখানে যে 2024 ওটা কিন্তু ফলো করছিল 2022-কে। তো এই দিক থেকে বিবেচনা করে আমরা আসলে 23-এর এক্সাম্পলগুলোকে একটু বেশি করে ফলো করব। আবার তার আগে যেগুলো আছে 22, 21, 20 ওগুলোও দেখবা, যদি পসিবল হয় তাহলে ওগুলো একটু সলভ করে ফেলতে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যেটা ঢাকা বোর্ড 2023-এ আসছিল প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। তো এখন এটা সলভ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কোন কোন শব্দগুলো বসেছে। আমরা ফার্স্ট একটু শব্দগুলো একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি প্রথম যে গ্যাপটা আছে, প্রথম গ্যাপের আগে আমরা একটা শব্দ পেয়েছি, সেটা হচ্ছে অ্যাকাস্টমড, যার অর্থ হচ্ছে কোনো কিছুতে অভ্যস্ত হয়ে পড়া। সো অ্যাকাস্টমড শব্দের সাথে কোন শব্দটা বসে, কোন প্রিপোজিশনটা বসে, এটা তোমাদের আগে থেকে জানা থাকতে হবে, কারণ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তুমি চাইলেই নিজের ইচ্ছে মতো শব্দ এখানে বসাতে পারবে না। তাহলে আমাদের আগে থেকেই যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা আছে বা চর্চা করা আছে, তারা দেখলেই বুঝতে পারবা যে এখানে অ্যান্সার কোনটা হবে। কমেন্ট বক্সে একটু জানানোর চেষ্টা করবা যে এখানে সম্ভাব্য উত্তরটা কি হতে পারে। এর পরবর্তী শব্দ বিতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাডিক্টেড। শব্দটা মূলত অ্যাডিকশন থেকে আসছে। সো অ্যাডিকশন বা অ্যাডিক্টেড, কোনো কিছুর প্রতি অ্যাডিকশন বা অ্যাডিক্টেড, এই অর্থে কোন প্রিপোজিশনটা আমরা এখানে বসাবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ক্লিংস, যার অর্থ হচ্ছে লেগে থাকা, কোনো কিছুর প্রতি লেগে থাকা। তাহলে ক্লিংসের সাথে আমরা মূলত কোন প্রিপোজিশনটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে বসাবো এটা জানা থাকতে হবে। দেন আমরা দেখতে পাচ্ছি যে ইউজডের সাথে আমরা কোন প্রিপোজিশনটা বসাই এটাও আমাদের জানা থাকতে হবে আগে থেকেই। নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ ডাউটফুল শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ কোনটা হতে পারে। কনশাস, সচেতন, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে। দেন হচ্ছে বোস্টফুল কথাটা মূলত বোস্ট থেকে আসছে, মানে অহংকার করা থেকে আসছে। সো বোস্টফুলের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা বসাবো সেটাও আমাদের বুঝতে হবে। এখন দেখো, এই যে কোনটার সাথে কোনটা বসাবা, এটার জন্য অবশ্যই পরবর্তী যে নাউনটা আছে এটার বাংলা জানা থাকলে তোমার কিন্তু নিজে থেকেই অ্যান্সার করে ফেলতে পারবা। কারণটা হচ্ছে কি জানো, প্রিপোজিশন মানেটা কি? আমরা যে এই যে প্রিপোজিশন সলভ করতেছি এর মানেটা কি? প্রিপোজিশন, প্রি মানে কি? পূর্বে, পজিশন মানে অবস্থান, কোনো কিছুর পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? অবশ্যই একটা নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। তার মানে যেই নাউনের পূর্বে তুমি শব্দটা বসাচ্ছ, ওই নাউনের সাথে কোন শব্দটা সঙ্গতিপূর্ণ হয় এটা তোমার কিন্তু একটু বোঝার চেষ্টা করতে হবে। যদি অপশনগুলো কমন না পড়ে, অর্থাৎ যদি প্রশ্নটা কমন না পড়ে, তখন এই নাউনটাকে ধরে, আগের শব্দটাকে ধরে, এই দুটো শব্দের অনুবাদটা করে দেন এখানে প্রিপোজিশন বসানোর চেষ্টা করতে হবে। তো যাই হোক, আমি এখন এই পর্যায়ে তোমাদেরকে একটা অ্যানালাইসিস দেখাবো, একটা বেসিক একটা অ্যানালাইসিস আমি তোমাদেরকে দেখাবো। আমরা সবাই একটু স্ক্রিন থেকে সবাই একটু খেয়াল করি যে এখানে আসলে কি লেখা আছে। দেখো, 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুতে কেউ যদি অভ্যস্ত হয়ে পড়ে, অ্যাকাস্টমড হয়ে পড়ে, তাহলে সেটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে টু। যেমন এখানে নাউনটা ছিল হার্ডওয়ার্কের আগে আমাকে বসাতে হবে টু, অর্থাৎ কোনো কিছুর প্রতি আসলে অভ্যস্ত হয়ে পড়া, অ্যাকাস্টম টু হয়ে পড়া, অর্থাৎ সে কঠোর কাজে অভ্যস্ত হয়ে পড়ছে। অ্যাকাস্টমড টু কঠোর কাজ মানে হার্ডওয়ার্ক, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে তোমার আসক্ত হওয়া। আমরা জানি আসক্ত হওয়া অর্থে আমরা সাধারণত কোনটা বসাই? আমরা যদি কোনো কিছুতে আসক্ত হয়ে পড়ি তাহলে আমরা মূলত কি বসাই? সেই ক্ষেত্রে আমরা বসাই হচ্ছে অ্যাডিক্টেড, আর অ্যাডিক্টেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আপনার এই যে টু, অ্যাডিক্টেড টু, ঠিক আছে, অ্যাডিক্টেড টু। আচ্ছা, এরপর ধরো কোনো কিছুতে তোমার যদি অনীহা কাজ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে অ্যাভার্স বা অ্যাভার্স টু। তারপর ধরো কোনো কিছুতে তুমি অনুরক্ত আছো, অনুরক্ত মানে হচ্ছে কোনো কিছুর প্রতি লেগে আছো। ধরো তুমি একটা রোবট বানাচ্ছ, তুমি সেই রোবট বানানোর কাজে সবাই নিরুৎসাহিত করতেছে, বাট তুমি সেখানেই লেগে আছো, তার মানে ক্লিং টু। দেখো, এই যে ক্লিং টু, কোনো কিছুর প্রতি অনুরক্ত থাকা বা লেগে থাকা, ক্লিং টু। আচ্ছা, আমরা একটা শব্দ বোধহয় অনেকেই আগে স্টাডি করছিলাম, সেটা হচ্ছে তোমার ইউজ টু, ঠিক আছে। আমরা যখন ভার্ব পড়ি, স্পেশালি মোডাল ভার্ব পড়ি, তখন ইউজডের সাথে আমরা হচ্ছে টু বসাই, ইউজ টু বসাই, রাইট? যেমন ধরো আমি বলতে পারি যে আমি আগে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম,
তার মানে আই ইউজ টু সুইম, আই ইউজ টু সুইম। এই ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত হয়ে পড়া, কোনো বিষয়ে অভ্যস্ত হয়ে পড়া, কেমন? আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে কিছু বেসিক ব্যবহার দেখেছি, আরও কিছু ব্যবহার আমরা একটু দেখব। যেমন ধরো, তুমি যদি কোনো ব্যাপারে সচেতন থাকো, কোনো একটা ঘটনা ঘটছে, যেমন ধরো দুর্ঘটনা ঘটতে পারে, সেই ব্যাপারে তুমি সচেতন থাকো। আবার ধরো রাস্তাঘাটে এখন অনেক বেশি ছিনতাই হচ্ছে, মোহাম্মদপুরে গেলেই দেখবা, মোহাম্মদপুরে গেলে তোমার হাতে একটা ব্যাগ আছে, কিছুক্ষণ পরেই দেখবা যে তোমার হাতের ওই ব্যাগটা নাই, ঠিক আছে? তুমি যদি ব্যাগটা খুঁজতে যাও তাহলে তুমি নিজেই নাই হয়ে যাবা। তো তোমাকে আগে থেকে একটু সতর্ক থাকতে হবে, কনসিয়াস থাকতে হবে এই ব্যাপারে। এই কনসিয়াসের সাথে মূলত আমরা অফটাকে বসাবো, অফ মানে এর অর্থে কনসিয়াস অফ, কোনো কিছুর ব্যাপারে সচেতন থাকা। যেমন ধরো কনসিয়াস অফ হাইজেকিং, ঠিক আছে, কনসিয়াস অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, কেমন, কনসিয়াস অফ ট্রাফিক জ্যাম ইত্যাদি। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শব্দ আছে বোস্টফুল, যার অর্থ হচ্ছে মূলত অহংকার করা, মানে কোনো কিছু নিয়ে তোমার গর্ব করা বা অহংকার করা। তো এই বোস্টফুলের সাথে আমরা যেই শব্দটাকে বসাতে পারি সেটা হতে পারে অফ, বোস্টফুল অফ, ঠিক আছে? বোস্টফুলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ কোনটা বসবে? বোস্টফুলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ বসবে হচ্ছে তোমার অফ, বোস্টফুল অফ, কেমন? আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বিহেভ। তো তোমরা জানো বিহেভ মানে হচ্ছে মূলত আচরণ করা, কোনো কিছু ব্যাপারে আচরণ করা, কারোর সাথে আচরণ করা। তুমি যখন কারোর সাথে আচরণ করবা, সাথে মানেই তো উইথ, তার মানে বিহেভের সাথে মানে বিহেভ উইথ, তো অটো কিন্তু চলে আসতেছে, অর্থ জানলে অটো প্রিপোজিশনটা কিন্তু চলে আসে উইথ। আচ্ছা, তারপর ধরো মনোযোগ দেয়া, মনোযোগ দেওয়া মানেই তো অ্যাটেন্ড, তো সেই ক্ষেত্রে আমরা কোনো কিছুতে অংশগ্রহণ করা, কোনো কিছুতে মনোযোগ দেয়া, এই ক্ষেত্রে অ্যাটেন্ডের সাথে আমরা অবশ্যই টুটাকে বসাবো অ্যাপ্রোপ্রিয়েট আকারে, অ্যাটেন্ড টু, কেমন? আচ্ছা, যেমন আমরা বলি না যে পে অ্যাটেনশন টু, পে অ্যাটেনশন টু মাই ক্লাস, পে অ্যাটেনশন। তো যাই হোক, আমরা মোটামুটিভাবে 1 নম্বর প্রশ্নটা সলভ করার মতো যে প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলোর বেসিকগুলো আমরা একটু স্টাডি করেছি, এখন আমরা সেটাকে একটু সলভ করব। তো বলো দেখি, প্রথম গ্যাপে আমরা কাকে বসাতে পারি? প্রথম যে গ্যাপটা দেখতে পাচ্ছ এখানে মূলত আমরা কাকে বসাতে পারি, কেউ কি বলতে পারবা? দেখো অ্যাকাস্টমড, এই যে অ্যাকাস্টমড, আমাদের যেহেতু বেসিকটা পড়াই আছে, অ্যাকাস্টমডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে টু, অ্যাকাস্টম টু। আচ্ছা, বলো তো, একটু আগে তোমরা দেখছিলা এডিক্টেড, মনে আছে? আমি একটু আগে দেখাইলাম এডিক্টেড, একটু কমেন্ট বক্সে জানাও তো যে এডিক্টেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হতে পারে? এডিক্টেড, অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? এডিক্টেড টু, একটু আগে কিন্তু আমরা স্টাডি করেছি, তাই না? এডিক্টেড টু। আচ্ছা, তারপর হচ্ছে এভার্স, 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 এভার্সের সাথে বলো তো অ্যাপ্রোপ্রিয়েট কোনটা পড়েছিলাম? সি নাম্বার, যেটা সি, এই সি নাম্বারটা একটু কমেন্ট বক্সে একটু জানাও দেখি, সি নাম্বারের উত্তরটা কি হতে পারে? আচ্ছা, শিকদার এখানে কমেন্ট করেছো, থ্যাংক ইউ, সে সবগুলোই কমেন্ট করে দিয়েছে একসাথে, ওয়ান্ডারফুল। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এভার্স, এভার্সের সাথেও আমরা অ্যাপ্রোপ্রিয়েট বসাবো হচ্ছে টু, এভার্স টু। আচ্ছা, একটু আগেই বলেছিলাম যে কোনো কিছুতে অনুরক্ত থাকা মানে কোনো কিছুতে লেগে থাকা, কোনো কিছুতে ক্লিংস, লেগে থাকা, ক্লিংস, ক্লিংস, ক্লিংসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ কোনটা হবে? একটু কমেন্ট করে জানাও তো, ক্লিংসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? আমাকে একটু কমেন্ট করে প্লিজ, আমাকে সবাই একটু কমেন্ট করে জানাও, ক্লিংসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হতে পারে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও সবাই। ক্লিংসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হতে পারে এটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, ক্লিংস। আচ্ছা, আজকের ক্লাসে একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করব আমরা, যাতে করে আমাদের পরবর্তী ক্লাসগুলো নেয়ার জন্যে শিক্ষকবৃন্দ যথেষ্ট উৎসাহিত হন। তো অবশ্যই মনে রাখবা যে তোমাদের যদি পার্টিসিপেশন না থাকে তাহলে কিন্তু আরও ভালো ভালো ক্লাস নিয়ে ভালো ভালো টিচাররা আগ্রহ বোধ করবেন না। তো সেই জন্য আমরা অবশ্যই ক্লাসে পার্টিসিপেট করব, এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমার কাছে, আজকের ক্লাস, আজকের কোয়েশ্চেন রিলেটেড যে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি কমেন্ট প্রতিটাই পড়ার চেষ্টা করব এবং তোমাদেরকে রেসপন্স করব। আচ্ছা, ক্লিংসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? ক্লিংস টু, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর এই যে ইউজড, ইউজডের সাথে জন্মের পর থেকে টু বসে, ইউজ টু, জন্মের পরেই ইউজডের সাথে টু হয়, ইউজ টু, এটা মূলত একটা মোডাল ভার্ব, জানো? ইউজ টু কিন্তু মূলত একটা মোডাল ভার্ব, ওকে? আচ্ছা, যার অর্থ হচ্ছে অভ্যস্ত হয়ে পড়া। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ডাউটফুল, ডাউটফুলের সাথে কোনটা হবে বলো দেখি? ডাউটফুল অফ হিজ সাকসেস, তাই না? ডাউটফুল। আচ্ছা, এরপর হচ্ছে তোমার কনশাস, কনশাসের সাথে আমরা কোনটা বসাবো বলো দেখি? কনশাস মানে সচেতন থাকা, একটু আগে বলছিলাম কনশাস, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে একটু কমেন্ট করে জানাও তো। কনশাস অফ, ভেরি গুড, কনশাস অফ। আচ্ছা, তারপর হচ্ছে এই যে বোস্ট, এই যে অহংকার করা, অহংকার, বোস্ট, বোস্টের সাথে যেন কোনটা হয়? বোস্ট, একটু আগে কিন্তু আমি বলেছিলাম বোস্ট,
একটু কমেন্ট করে জানাও যে বোস্টের সাথে আমরা প্রিপোজিশন কোনটা ব্যবহার করব। বোস্টের সাথে আমরা বসাবো হচ্ছে অফ, বোস্টফুল অফ, ঠিক আছে, বোস্টফুল অফ। আচ্ছা, আর বিহেভ সবার শেষে আমরা পেয়েছি হচ্ছে বিহেভ, যার অর্থ হচ্ছে ব্যবহার করা বা আচরণ করা, কারোর প্রতি কোনো আচরণ করা। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে বিহেভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হতে পারে। বিহেভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হতে পারে? কারো সাথে, সাথে মানেই তো উইথ, তাই না? বিহেভ উইথ। তাহলে এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023 সালের আমরা রিয়েল কোয়েশ্চেনটা সলভ করলাম। এবং তোমরা নিশ্চিন্ত থাকো, প্রিপোজিশন থেকে ঠিক যেই কোয়েশ্চেনটা তুমি এইমাত্র সলভ করেছো, ঠিক এই আঙ্গিকেই কিন্তু তোমরা এবছরও ইনশাল্লাহ প্রশ্ন ফেস করবা। এবং আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, দেখো এখানে এই যে টু থেকে কতগুলা প্রশ্ন আসছে, দেখছো টুর, তারপরে টু এর ব্যবহার আমাদেরকে ভালো করে পড়তে হবে, যে কোন কোন শব্দের সাথে টু বসে এগুলাকে গ্রুপ করে পড়ে ফেলবা, কোন কোন শব্দের সাথে অফ বসে গ্রুপ করে পড়ে ফেলবা, কোনটার সাথে উইথ বসে ছন্দ আকারে মুখস্থ করার চেষ্টা করবা। তো আমি ক্লাসের শুরুতে প্রিপোজিশনের যে একটা সাজেশন দিয়েছিলাম, শুধু ওই প্রিপোজিশনগুলাই তোমাদের যে কোনো বোর্ডের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ ঢাকা বোর্ড বলো, রাজশাহী বোর্ড, চিটাগং বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, যে কোনো বোর্ডই তোমার এই প্রিপোজিশনগুলোর বাইরে থেকে আসার সম্ভাবনা নাই বললেই চলে। তো এগুলাই যদি আমরা বারবার করে চর্চা করি তাহলে দেখবা যে না, প্রিপোজিশন অনেক কঠিন মনে হয় অনেকের কাছে, বাট এগুলাই বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সরাসরি তোমার কমনও পড়ে যেতে পারে। কেমন? আচ্ছা, আমরা এখান থেকে আরও একটা স্টাডি করার চেষ্টা করব। এই যে আরেকটা আমরা একটু স্টাডি করার চেষ্টা করব, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এটাও আমরা রেফারেন্স দিয়েছি 2023 সালে ময়মনসিংহ বোর্ডে তোমার হচ্ছে এই রিয়েল প্রশ্ন এটা। আসো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করব। এটা সলভ করার আগে আমরা এটা সলভ করার আগে প্রথমে হচ্ছে আমরা কিছু বেসিক অ্যানালাইসিস করে নিব, ঠিক আছে? কিছু বেসিক আমরা একটু অ্যানালাইসিস করে নিব। তোমরা সবাই একটু মন দিয়ে খেয়াল করো। দেখো, কোনো স্থান যদি নির্দেশ করে, স্থান নির্দেশ করলে স্থানের পূর্বে কিন্তু আমরা ইন বলতে পারি, আবার স্থানের পূর্বে আমরা অ্যাটও বলতে পারি। সাধারণত যদি কোনো বড় স্থানের কথা বলা হয়, বড় এলাকার কথা বলা হয়, আমরা সেটার পূর্বে ইন বসাই। আর যদি কোনো ছোট স্পেসের কথা বলা হয়, কোনো ঠিকানার কথা বলা হয়, তাহলে সেটার পূর্বে কিন্তু আমরা অ্যাট বসাই। অর্থাৎ জায়গা বা স্থানের পূর্বে আমরা মূলত ইন বসিয়ে থাকি। আচ্ছা, ঋতু, যে কোনো ঋতুর নাম, ঠিক আছে, যে কোনো ঋতুর নাম, ষড় ঋতুর বাংলাদেশ, যে কোনো ঋতুর নাম, যেমন ধরো সেটা সামার হতে পারে, অটাম হতে পারে। আর এখন যেই সামার চলতেছে তোমরা জানো, আলহামদুলিল্লাহ যে ক্লাস নিচ্ছি কোনো টের পাওয়া যাচ্ছে না, যেহেতু একদম পুরো আইস কুল একটা রুমের মধ্যে আলহামদুলিল্লাহ আমি ক্লাসটা নিচ্ছি। কিন্তু ক্লাস নিয়ে যখন আমি বের হব তখন আমি ভয়ে আছি যে আসলে ওই হিটটা আমি নিতে পারবো কিনা, কারণ এখন কিন্তু সামার সিজন চলতেছে। তো যে কোনো সিজন বা ঋতু নামের পূর্বেও কিন্তু আমরা কাকে বসাবো? ইন বসাবো। আচ্ছা, একটা বিশেষ ব্যবহার দেখো, যে কোনো রোগ নিরাময় করা অর্থে, যেমন ধরো তোমার ম্যালেরিয়া হয়েছে, তো ম্যালেরিয়া রোগ থেকে তুমি মুক্ত হতে যাচ্ছ, সেই ক্ষেত্রে এই যে আউট যে প্রিপোজিশনটা, এটাকে ব্লো ভার্বের সাথে ব্যবহার করা হয়। যেমন ধরো ব্লো আউট, এই ব্লো আউট ম্যালেরিয়া, যার অর্থ ম্যালেরিয়া রোগকে তুমি দূর করতে চাচ্ছ বা ম্যালেরিয়া রোগ থেকে তুমি মুক্ত হতে চাচ্ছ। তার মানে বুঝতেই পারতেছো আউট প্রিপোজিশনের একটা বিশেষ ব্যবহার, যদি সেটা কোনো ব্লো শব্দের সাথে বসে তাহলে রোগ নিরাময় এরকম একটা অর্থ প্রদান করে। আচ্ছা, স্থানের পূর্বে তোমার ইন বসে, যেটা আমি একটু আগেই বলেছি। আচ্ছা, কোনো কিছুর জন্য, এই জন্য অর্থে আমরা সবসময় কিন্তু ফর বসাই, তাই না? আচ্ছা, যেমন ধরো আজকে মা দিবস, তাই না? তো মাদার্স ডে, তাহলে আজকে যেহেতু মা দিবস, মায়ের জন্য আমি একটা আইফোন 16 ম্যাক্স প্রো কিনলাম, বা মায়ের জন্য আমি একটা শাড়ি কিনলাম, মায়ের জন্য আমি একটা অর্নামেন্ট কিনলাম। জন্য, এই জন্য মানেই হচ্ছে ফর, ঠিক আছে, কোনো কিছুর জন্য আর কি। কেমন? আচ্ছা, তারপর তোমরা দেখো এই যে মাস, তো তোমরা জানো যে মাসের নামের পূর্বেও কিন্তু ইন বসে। যেমন ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই 12 মাসের পূর্বেই তোমাকে ইন বসাতে হবে। কেমন? কোনো জায়গায় তুমি বসবাস করতেছো, সেই ক্ষেত্রে তো আমরা লিভ ভার্বটা ব্যবহার করি, তাই না? লিভ অথবা লিভিং, এই ভার্বগুলো বসবাস করা অর্থে, সেই ক্ষেত্রে অবশ্যই লিভ বা লিভিংয়ের সাথে আমরা ইন বসাবো। আচ্ছা,
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা বিশেষ নিয়ম অনুযায়ী যখনই তুমি দেখবা যে বিলং বলে কোনো একটা ভার্ব আসছে, বিলংয়ের সাথে সবসময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে টু বসানো হয়, বিলং টু। তার মানে এটার কোনো ব্যত্যয় নাই, বিলংয়ের সাথে আমরা সর্বদাই টু বসাবো, এটার কোনো অল্টারনেটিভ নাই। আচ্ছা, সর্বশেষ সীমানার বাইরে অর্থাৎ তুমি কোনো একটা কাজ করতেছো এবং কোনো কিছুর বাইরে গিয়ে কোনো একটা কাজ করা, সেই ক্ষেত্রে আমরা বলবো মানে এখতিয়ারের বাইরে যাওয়া, কোনো কিছুর বাইরে যাওয়া, এই অর্থে যদি আমি কোনো কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বিয়ন্ড এটা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটিভাবে কিছু বেসিক প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে আমরা এতক্ষণ অ্যানালাইসিস করলাম। এখন আমরা ময়মনসিংহ বোর্ডের যে প্রশ্নটা ছিল আমরা সেই প্রশ্নটা এখন একটু সলভ করব। এই যে ময়মনসিংহ বোর্ডের প্রশ্নটা, আসো আমরা একটু সলভ করি। আচ্ছা, তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এখানের মধ্যে কি আছে বলো দেখি। প্রথমেই দেখতে পাচ্ছ এখানের মধ্যে একটা স্থানের নাম আছে, এই যে মাউন্টেন, ক্যারোলিনা মাউন্টেন, এটা অবশ্যই একটা স্থানের নাম। তো স্থানের পূর্বে যেন কে বসে একটু কমেন্ট করে জানাও তো। স্থানের পূর্বে ক্যারোলিনা মাউন্টেন, এইটার পূর্বে যেন কি বসবে একটু কমেন্ট করে জানাও। দ্য অরফানেজ ইজ হাই ড্যাশ দ্য মাউন্টেন, একটু কমেন্ট করে আমাকে জানাও। মাহিন আরিফিন কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ইংরেজি প্রস্তুতি কেমন আমাকে একটু জানিও, কোথাও সমস্যা আছে কিনা সেটাও জানাবা, কেমন? তো যাই হোক, দ্য অরফেনেজ ইজ হাই ড্যাশ দ্য মাউন্টেন্স, একটু কমেন্ট করে জানাও তো এখানে অ্যান্সারটা কি হতে পারে। ভেরি গুড, ইন দ্য মাউন্টেন। আচ্ছা ফাইন, এরপরেই দেখো লেখা আছে সেকেন্ড বি নাম্বারে দেখো এখানে একটা ঋতুর নাম আছে, এই যে অটাম, একটা ঋতুর নাম আছে। তো আমরা একটু আগেই পড়ছিলাম ঋতুর নামের পূর্বে যেন কে বসে, একটু কমেন্ট করে জানাও তো ঋতুর নামের পূর্বে কে বসে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে নিঝুম কমেন্ট করছো, ইশরাত আনোয়ার কমেন্ট করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমারটাও কারেক্ট, 100% কারেক্ট, ইশরাতেরটা 100% কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এখানে অ্যান্সারটা হবে ইন দ্য অটাম, তাই তো? আচ্ছা, এরপর she wanted the mountain air to blow dash the malaria, এই যে ম্যালেরিয়া একটা রোগের নাম কিন্তু, from too long a time dash the subtropics। আচ্ছা, ম্যালেরিয়ার নাম যেহেতু আসছে তো বুঝতেই পারতেছো যে সে ম্যালেরিয়া রোগ থেকে মুক্ত হতে চাচ্ছে, নিরাময় করতে যাচ্ছে। এবং তুমি দেখো এই ম্যালেরিয়ার আগের ভার্বটা কিন্তু ব্লো ছিল। তো আমরা জানি ব্লো ভার্বের সাথে কোন প্রিপোজিশন দিলে পরে সেটা রোগ নিরাময় করা বোঝায়, একটু কমেন্ট করে জানাও তো যে ব্লোয়ের সাথে কোন প্রিপোজিশন দিলে সেটা রোগ নিরাময় করা বোঝায়। আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানাবা, ব্লোয়ের সাথে কোন প্রিপোজিশন দিলে রোগ নিরাময় করা বোঝায়, এটা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে একটু ইনফর্ম করো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আউট, ওই যে সুবর্ণা কমেন্ট করেছো, সুবর্ণা মিম কমেন্ট করেছো। ক্যামেলিয়া রোজ, থ্যাংক ইউ ক্যামেলিয়া, তুমিও তোমারটাও হয়েছে, তোমারটাও 100% হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে আমরা জানি যে ব্লোয়ের সাথে যদি আমি আউট বসাই তাহলে সেটা নিরাময় করার অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে দেখো একটা এলাকার নাম আছে, এই যে দ্য সাবট্রপিক্স, অর্থাৎ একটা অঞ্চলকে বোঝানো হচ্ছে, একটা বিশেষ একটা অঞ্চলকে বোঝানো হচ্ছে। তার মানে এলাকা বা জায়গার পূর্বে তো অবশ্যই আমরা কাকে বসাবো, ইন বসাবো, তাই না? আচ্ছা, শি ওয়াজ হোমসিক ড্যাশ দ্য ফ্লেমিং ড্যাশ ম্যাপলস ড্যাশ অক্টোবর। আচ্ছা, শি ওয়াজ হোমসিক, বলো দেখি এখানের মধ্যে অ্যান্সারটা কি হতে পারে। শি ওয়াজ হোমসিক, ই নাম্বারটা একটু কমেন্ট করে আমাকে জানাই দাও। ই নাম্বারটা অ্যান্সার কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ই নাম্বারের উত্তরটা কি হতে পারে? হোমসিক, কোনো কিছুর প্রতি হোমসিক। এই হোমসিকের সাথে আমরা অবশ্যই যাকে বসাবো সেটা হচ্ছে আপনার টু, হোমসিক টু। শি ওয়াজ হোমসিক টু, কিসের প্রতি হোমসিক ছিল? ফ্লেমিংয়ের প্রতি হোমসিক ছিল। আচ্ছা, তারপর কিসের জন্যে? আচ্ছা দেখো, ড্যাশ ম্যাপলস, কিসের জন্য সে হোমসিক ছিল সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাও, যে কিসের জন্য সে হোমসিক ছিল সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাও। হোমসিক ড্যাশ। আচ্ছা, তো আমরা জানি যদি তোমার মালিকানা বোঝায়, এই যে ম্যাপলসের একটা মালিকানা বোঝানো হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা অফ বসাবো। মালিকানা যদি বোঝায় বা সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কাকে বসাবো? অফ বসাবো, অফ ম্যাপলস, এই তো। আচ্ছা, এরপর দেখো অক্টোবর কিন্তু একটা ঋতু, একটা মাসের নাম, অক্টোবর হচ্ছে একটা মাসের নাম।
তো মাসের পূর্বে কিন্তু আমাদেরকে ইন বসাইতে হয়, তাই না? তাহলে আমরা এখানের মধ্যে কি বলবো বলো দেখি, ইন অক্টোবর, ইন অক্টোবর, তাই তো? আচ্ছা, এরপর দেখো এই যে লিভিং বলে একটা ভার্ব আসছে কিন্তু, এই যে লিভ, লিভ মানে কি? আমরা জানি যে লিভ মানে বসবাস করা। তো আমরা জানি বসবাস যদি কোনো একটা জায়গায় করে, জায়গার পূর্বে লিভ যদি থাকে তাহলে আমরা অবশ্যই কাকে বসাবো? আমি একটু আগে বলছিলাম যদি লিভ কথাটা থাকে বসবাস করা অর্থে, তাহলে লিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হয়? লিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হয় একটু কমেন্ট করে জানাও তো। লিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে? অবশ্যই ইন হবে, তাই না? লিভের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা হবে? অবশ্যই ইন হবে। কেমন? আচ্ছা, দেখা যাক তোমাদের স্মৃতিশক্তি কতটুকু। আমি কিছুক্ষণ আগে কিন্তু একটা চার্ট অ্যানালাইসিস করেছিলাম, প্রিপোজিশনের একটা চার্ট অ্যানালাইসিস করেছি, এবং সেখানে আমি দেখিয়েছি যদি বিলং বলে কোনো ভার্ব থাকে, সেন্টেন্সে যদি বিলং বলে কোনো ভার্ব থাকে বা বিলং বলে কোনো শব্দ থাকে, বিলং থেকেই তো বিলঙ্গিং, এইটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা বসে? মানে সর্বশেষ আই নাম্বার, আই তো সর্বশেষ না, আই নাম্বার সরি, এরপর আরও একটা আছে, যে আছে। তো যাই হোক, আই নাম্বারে এই যে বিলঙ্গিং আছে, বিলঙ্গিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে সেটা একটু কমেন্ট করে জানাও তো। বিলঙ্গিং, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে আমরা একটু কমেন্ট করে জানবো। বিলং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? ক্যামেলিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যামেলিয়ার অ্যান্সার 100% কারেক্ট। ক্যামেলিয়ার অ্যান্সার 100% কারেক্ট। বিলঙ্গিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে টু, বিলঙ্গিং টু দ্য অরফেনেজ। হাফ এ মাইল ড্যাশ দ্য অরফেনেজ ফার্ম, এখানে ফার্ম থেকে কত মাইল দূরত্বে সেটা বোঝাচ্ছে। থেকে, হতে থেকেছে, হতে থেকে, হতে থেকে, এই অর্থে আমরা সবসময় কাকে বসে বলো দেখি? আমরা ফ্রম বসাই, ফ্রম দ্য অরফেনেজ ফার্ম, ঠিক আছে? এই তাহলে মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম যে প্রিপোজিশন এটা আসলে প্র্যাকটিস করার বিষয়, প্রিপোজিশন মুখস্থ করার বিষয় না, এটা চর্চা করার বিষয়, এটা বোঝার বিষয়। অর্থাৎ আমরা ঠিক যে টেস্ট পেপার থেকে আমরা যেমন দুটো প্রশ্ন আমরা এখানে সলভ করেছি, সো তোমাদের কাজ হচ্ছে টেস্ট পেপার থেকে বিশেষভাবে 2023 সালের সকল বোর্ড, 2021 সালের সকল বোর্ড, ঠিক আছে, সবগুলো সলভ করবা। আর 2022 এবং 24 সালের কলেজ ভিত্তিক যে প্রিপোজিশনের সমস্যাগুলো আছে, যে প্রবলেমগুলো ছিল, যেমন ধরো এনডিসিতে আসছে, ভিকরনেসে আসছে, হলিক্রসে আসছে, ঢাকা কলেজে আসছে, রাজশাহী কলেজে আসছে, কেমন এরকম কলেজের যেই প্রশ্নগুলো সেগুলো একটু ভালো করে সলভ করে ফেলবা। তো এগুলো যদি সলভ করে ফেলতে পারো তাহলে আমি আশা করি যে প্রিপোজিশনের যে কোয়েশ্চেনটা এবছর তোমার বোর্ডে আসতে পারে, আশা করি সেটা তোমার কমনের মধ্যেই থাকবে বা তোমার আয়ত্তের মধ্যেই থাকবে। এনিওয়ে, প্রিপোজিশন আমাদের চলে গেল। এবার আমরা শুরু করতে যাচ্ছি স্পেশাল ইউজের ব্যবহার, অর্থাৎ গ্রামার আইটেম 2। এখন আমরা শুরু করব স্পেশাল ইউজ গ্রামার আইটেম 2, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই ক্লাসে আছে কিনা একটু কমেন্ট করে জানিও যে ক্লাসটা সবাই ঠিকঠাক মতো ধরতে পারতেছো কিনা বা ক্লাসটা বুঝতে পারতেছো কিনা, এটা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে একটু জানাও, ঠিক আছে? একটু জানাও। আচ্ছা, স্পেশাল ইউজ। আচ্ছা, স্পেশাল ইউজের মধ্যে আসলে আমরা কোন কোন আইটেমগুলা আমাদের বোর্ড পরীক্ষার মধ্যে এসে থাকে সেটা কিন্তু আমাদের সিলেবাসে ফিক্সড করে দেওয়া আছে। তোমাদের বোর্ড পরীক্ষার সিলেবাসে জাস্ট এই কয়েকটা টার্মসের ব্যবহারই খালি তোমাদেরকে প্র্যাকটিস করতে বলা হয়েছে, এবং পরীক্ষায় প্রশ্ন আসলে এই কয়েকটা ব্যবহার থেকেই ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মাত্র 76 থেকে 77 জন স্টুডেন্ট আমরা ক্লাসের মধ্যে আছি, অনলি 70 to 76 পিপল, যেটা সংখ্যায় কিন্তু অনেক কম। কারণ ইউসিসি এই যে একটা অনবদ্য একটা উদ্যোগ নিয়েছে যে নিয়মিত আয়োজন, অর্থাৎ এইচএসসিতে যাতে তোমার জিপিএটা নিশ্চিত হয়, A+ নিশ্চিত হয়, সেটার জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি সার্ভিস, একদম ফ্রি সার্ভিস হিসেবে ইউসিসি গ্রুপ কিন্তু এই সেবাটা দিয়ে যাচ্ছে। এবং তোমাদের উচিত তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে এই ব্যাপারে অবহিত করা, কারণ যখনই একটা বড় প্রতিষ্ঠান একটা উদ্যোগ নিয়ে থাকে অবশ্যই এটার পেছনে কোনো রিজন থাকে। রিজন হচ্ছে তোমাদের বেটারমেন্ট, অর্থাৎ তোমরা যদি ভালো ফলাফল করো তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখবা, তাই না? এবং যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের প্রশ্ন আসবে তখন সবার আগে ইউসিসির কথাটাই তোমাদের মাথায় থাকবে। তো এই কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাদের প্রতিটা ক্লাসে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি, কেমন? যেহেতু এটা এইচএসসি তোমাদের পরীক্ষার রিলেটেড, এটা কিন্তু ভার্সিটি রিলেটেড না, তোমার এইচএসসি এক্সাম রিলেটেড, তোমাদের পরীক্ষাটা কয়েকদিন পরেই হতে যাচ্ছে। সো পরবর্তী এবং আজকের ক্লাসেও যদি তোমার কোনো ফ্রেন্ড সার্কেল তোমার পরিচিত থাকে তাদেরকে একটু প্লিজ তোমরা অবশ্যই জানিয়ে দাও যে চমৎকার একটা ক্লাস চলছে যেটা তোমাদের বোর্ড পরীক্ষায় অনেক কাজে আসবে, ঠিক আছে?
পাশাপাশি সামনে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর ব্যাপারেও ফ্রেন্ডসদেরকে জানিয়ে রাখবে, ঠিক আছে? এখানে সংখ্যা শো করছে 76, 74 এরকম, আমরা চাইবো সংখ্যাটা যাতে 7K হয়ে যায়, তাই না? এটা চাইলেই সম্ভব। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা একটু দেখি যে এখানের মধ্যে আসলে কি কি টপিক আছে। আসো আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি, কেমন? দেখো, আমাদের প্রথম টপিকটা হচ্ছে দেয়ার। এই যে দেয়ার, কেমন? দেয়ারের ব্যবহার, তারপর ইটের ব্যবহার, এই যে ইট আছে। হোয়াট ডাজ লুক লাইক, কোন সিচুয়েশনে বসাইতে হয়। হোয়াটস লাইক কেন বসে, হোয়াট ইফ কেন বসে, লেট অ্যালোন শব্দের অর্থটা কি, ওয়াজ বর্ন কখন বসাতে হয়, উড রাদারের ব্যবহারটা কি, হ্যাভ টু এটার ব্যবহার, তারপর হ্যাড বেটার এটার ব্যবহার। সো এই কয়েকটা ব্যবহার যদি তুমি ঠিকঠাক মতো বুঝে নাও তাহলে এগুলো একদম পান্তা ভাত, ঠিক আছে? এগুলো আশা করি তুমি সলভ করতে পারবা। তো দেখা যাক আসলেই তোমরা সলভ করতে পারবা কিনা, এবং এগুলার প্রত্যেকটার ব্যাখ্যাটা বোঝার জন্যে আমরা এখন চলে যাব হচ্ছে টেস্ট ইউর বেসিকে। আমি প্রথমে তোমাদের একটু বেসিক টেস্ট করার চেষ্টা করব, আর তারপরেই আমরা টেস্ট পেপার থেকে রিয়েল একটা কোয়েশ্চেন আমরা সলভ করব, ঠিক আছে? তো তোমরা কি রেডি? তোমার স্পেশাল ইউজে তোমার বেসিকটা কেমন, গ্রামার আইটেম 2তে তোমার বেসিকটা কেমন, এইটার জন্যে এখন আমি চলে যাব তোমাদের বেসিক টেস্টে। আমি দুটো সেন্টেন্স স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি, দুটো সেন্টেন্স তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। দেখো কি লেখা আছে। প্রথম বাক্যে লেখা আছে সিমস টু বি আ প্রবলেম। পরে কি লেখা আছে? সিমস অ্যাজ দো উই মাইট নিড সাম মোর মানি। আচ্ছা, আমাকে একটু বলবা যে প্রথম বাক্যটাতে কি ইট হবে নাকি দেয়ার হবে? দেখো, তোমাদের কিন্তু কনফিউশন তৈরি হয়ে গেছে। কারো কারো মনে হতে পারে যে হয়তো এখানে ইট হবে, কারো কারো মনে হতে পারে হয়তো এখানে দেয়ার হবে, কারো কারো মনে হতে পারে যে ভাইয়া এখানে তো দুইটাই হয়, মানে দেয়ারও মনে হচ্ছে কারেক্ট, আবার ইটও মনে হচ্ছে কারেক্ট, দুটাই কিন্তু কারেক্ট মনে হচ্ছে, তাই না? আসলে হবে কোনটা একটু কমেন্ট করে জানাও। দেখা যাক তোমাদের কনফিউশনটা মানে আমি দূর করতে পারি কিনা। আমি একটু পরে ব্যাখ্যা দিব, কিন্তু আমি চাইবো যে তোমরা নিজেরাই এটার উত্তরটা একটু আমাকে বলো। একটু কমেন্ট করো তো। ব্রো, হ্যালো ব্রো, পানি হবে? ঠান্ডা পানি চাই। অফিস থেকে বলো, রিপন ভাইকে বলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি এখানে মাই গড, এখানে কমেন্ট করেছেন দুর্বা সুজীব স্যার, কমেন্ট করেছেন মারাত্মক ক্লাস, ভয়ঙ্কর সুন্দর ক্লাস, বাহ কি সুন্দর ক্লাস। দুর্বা সুজীব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এবছর এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী, সেই হিসেবে তোমার উচিত আমার ক্লাসগুলো নিয়মিত করে যাওয়া, ইউসিসির ক্লাসগুলো করে যাওয়া। আশা করি এই ক্লাসগুলো করলে তোমার বাংলা ক্লাস নেওয়াটা আরও বেশি শক্তিশালী হয়ে যাবে, কেমন? আচ্ছা, তো যাই হোক, এবার একটু আমাকে একটু কমেন্ট করে জানাও তো এখানে অ্যান্সারটা কী হতে পারে। আচ্ছা, ক্যামেলিয়া কমেন্ট করেছো। আচ্ছা, ইশরাত কমেন্ট করছে ইট। নিঝুম কমেন্ট করেছো কি? ইট কমেন্ট করেছো, ফাইন, মানে প্রথমটাই হবে ইট। আচ্ছা, তারপর ক্যামেলিয়া আচ্ছা ইট বলেছো, তাই তো? বি নাম্বার ইট বলেছো। আচ্ছা, নিঝুম আবার ইট বলেছো। আচ্ছা, দুটাই তুমি ইট বলে ফেলছো। আচ্ছা, দেখা যাক, আমাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন কাজ করতেছে যে এখানে আসলে ইট হবে না দেয়ার হবে। এই ছোট্ট কনফিউশনটাই ফার্স্ট একটু দূর করে দিই তোমাদের। আচ্ছা, মনে রাখবা, দেখো এখানে একটা সিমস বলে একটা ভার্ব আছে, তাই না? সিমস, আবার এখানেও কিন্তু সিমস বলে একটা ভার্ব আছে। তোমরা খাতার মধ্যে একটু দ্রুত লিখে রাখো, তাহলে মনে থাকবে তোমাদের। একটু লিখে রাখো, সিমসের পরে যদি টু বি থাকে, সিমসের পরে যদি টু বি থাকে, আই রিপিট, সিমসের পরে যদি টু বি থাকে, তাহলে আমরা বসাবো হচ্ছে দেয়ার। তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে এরকম, দেয়ার প্লাস সিমস প্লাস টু বি। এই স্ট্রাকচারে সবসময় দেয়ার বসাবা, অর্থাৎ সিমসের পরে যদি টু বি থাকে তাহলে এই স্ট্রাকচারে সবসময় কে বসবে? দেয়ার বসবে। কিন্তু সিমসের পরে, সিমস ধরো সিমস আছে, সিমসের পরে আছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তাহলে অবশ্যই এই স্ট্রাকচারে আমরা ইটকে বসাবো, ঠিক আছে? মানে এটা একটা পেঁচানো ব্যবহার, যে কারণে আমি শুরুতে ভেঙে দিলাম। যখনই তোমরা দেখবা যে সিমসের পরে টু বি আছে, আমি আবারও বলছি সিমসের পরে টু বি আছে, তাহলে অবশ্যই কাকে বসাবো? দেয়ারকে বসাবো। আর যদি দেখো সিমসের পরে অ্যাজ দো আছে কিংবা অ্যাজ ইফ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইটকে বসাবো। তাহলে আশা করি কনফিউশনটা তোমাদের দূর হয়েছে, এবং এটা খাতায় লিখেছো কি না এটা অবশ্যই একটু কমেন্ট করে আমাকে একটু জানাবা। খাতায় লিখছো কি না একটু কমেন্ট করে জানাও। যে প্রথমটার মধ্যে আমরা বসাবো হচ্ছে দেয়ার, এই যে দেয়ার,
আর পরের গ্যাপে আমরা বসাবো হচ্ছে ইট। কেমন? দেয়ার সিমস টু বি আ প্রবলেম, ইট সিমস অ্যাজ দো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো যাই হোক, আমরা সবাই বুঝতে পারছি কিনা, ঠিকঠাক বুঝতে পারছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এগুলা ছাড়া দেয়ার এবং ইটের বেসিক যে ব্যবহার, এটা তো অলরেডি তোমরা করেছই। তো আসো আমরা বেসিক ব্যবহারগুলো বোঝার জন্যে আমরা এখন ঢাকা বোর্ড 2023 সালে স্পেশাল ইউজের যে প্রশ্নটা এসেছিল, একদম রিয়েল কোয়েশ্চেন, ওটাকে আমরা একটু অ্যানালাইসিস করব। তাহলে মোটামুটি বেসিক ব্যবহারগুলো আশা করি তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারবা। কেমন? আচ্ছা, দেখো এখানে লেখা আছে, এখানে বেশ কয়েকটা 2, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10টা শব্দ দেওয়া হয়েছে, মানে 10টা টার্মস দেওয়া হয়েছে। এদের স্পেশাল ইউজ আমরা এখানে গ্যাপে গ্যাপে বসাবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে বলো তো? টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, অর্থাৎ টাইম কিন্তু অনেক মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। তার মানে এখানে বলাই হচ্ছে সময় কিন্তু অনেক মূল্যবান। যেহেতু সময় অনেক মূল্যবান, তাহলে অবশ্যই আমাদের সময়ের ব্যবহার সঠিকভাবে করতে হবে। তাহলে সময়ের ব্যবহার করতে তুমি কিন্তু উদাসীন থাকলে চলবে না। তোমার মধ্যে একটা বাধ্যবাধকতা চলে আসতেছে, তোমার মধ্যে একটা অব্লিগেশন চলে আসতেছে। যদি বাধ্যবাধকতা চলে আসে, অব্লিগেশন চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বসাবো হ্যাভ টু। তার মানে প্রথম গ্যাপের মধ্যে আমরা বসাচ্ছি হ্যাভ টু। তাহলে হ্যাভ টু আমরা কোন সিচুয়েশনে বসাই? যখন কোনো বাধ্যবাধকতা বোঝাবে, কোনো অব্লিগেশন বোঝাবে, সেই সিচুয়েশনে আমরা হ্যাভ টুকে বসাবো। অলরাইট। আচ্ছা, এবার আসো 2 নাম্বার স্টেটমেন্ট। আচ্ছা, এটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, তারপর তোমরাই বলবা যে এখানে অ্যান্সারটা কি হওয়া উচিত। দেখো এখানে লেখা আছে, আই ড্যাশ টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম। I dash take a taxi dash then walk home. It's already too late. আচ্ছা, এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, দেখো এখানে একটা দেন আছে, কিন্তু দেন মনে রাখবা, উড রাদারের সাথে যদি দেন থাকে তাহলে কিন্তু আমরা জানি যে এটা না ওটা, মানে পছন্দের তুলনা। যেমন ধরো আমরা অনেক সময় বলি না যে ভাই আমি দরকার হলে মরে যাব, দরকার হলে আমি উপোস থাকব, তারপরেও ভিক্ষা করব না। আমি প্রয়োজনে আমি মরে যাব বা প্রয়োজনে আমি উপোস থাকব, আমি অনাহারে থাকব, কিন্তু তারপরেও আমি ভিক্ষা করব না। তাহলে অনাহারে থাকা মানে কি? স্টার্ভ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই উড রাদার স্টার্ভ দেন ডাই। তার মানে যখনই আমরা উড রাদার বসাবো, এই যে উড রাদার, এই উড রাদারের সাথে যদি দেন থাকে, উড রাদারের সাথে যদি দেন থাকে, তাহলে বিষয়টা হবে এরকম যে আমি এটা করব তবে ওটা করব না, আমি এটা করব না তবে ওইটা করব। বোঝা গেছে বিষয়টা? আমি এটা করব তবে ওটা করব না, অথবা আমি এটা করব না তবে ওটা করব, মানে এটা না ওটা, পছন্দের তুলনা, এই অর্থে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উড রাদারের পরে এখানে একটা ভার্ব বসাইতে হয়, আবার দেনের পরেও এখানে একটা ভার্ব বসাইতে হয়, তাই তো? তো আমরা অলরেডি কিন্তু দেখো, তাকায় দেখো, অলরেডি তুমি তাকায় দেখো, এখানে কিন্তু দেন যেটা আছে, দেনের পরে কিন্তু ভার্ব আছে। খেয়াল করছো? এই যে দেনের পরে ভার্ব আছে। তাহলে জাস্ট এখন আমার শূন্যস্থানের পরে দেখো এখানেও কিন্তু একটা ভার্ব আছে। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা মিলে গেছে না? স্ট্রাকচার দেখো এখানে সরাসরি মিলে গেছে। শূন্যস্থানের পরে এই যে একটা ভার্ব, আবার এই যে দেন, দেনের পরেও একটা ভার্ব। তার মানে এই যে একটা ভার্ব, আবার দেন, দেনের পরেও একটা ভার্ব। তাহলে শূন্যস্থানে কাকে বসাইতে হবে একটু কমেন্ট করে জানাই দাও। অবশ্যই শূন্যস্থানে আমরা বসাবো হচ্ছে উড রাদার। শূন্যস্থানে আমরা কাকে বসাবো? শূন্যস্থানে আমরা বসাবো হচ্ছে উড রাদার। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি নাম্বার। দেখো সাধারণত এই যে একটা সেন্টেন্সে বলা হচ্ছে লং অ্যাগো ড্যাশ লিভড আ মাইটি কিং কুবলা খান। তার মানে অনেক অনেক বছর আগে এখানে কুবলা খান নামক একজন শক্তিশালী রাজা বসবাস করতেন। তার মানে দেখো এই বাক্যের স্টেটমেন্টের শুরুতেই শূন্যস্থান দেওয়া আছে। তো শুরুতে শূন্যস্থান থাকলে আমরা জানি ইট বসানো যায় ডামি সাবজেক্ট হিসেবে। কোন সাবজেক্ট? কোন সাবজেক্ট? ডামি সাবজেক্ট। এই যে ডামি, ডামি সাবজেক্ট, ডামি সাবজেক্ট হিসেবে আমরা ইট বসাইতে পারি। ডামি সাবজেক্ট হিসেবে আমরা দেয়ারও বসাইতে পারি, দেয়ার। তার মানে ডামি সাবজেক্ট অথবা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, সেই হিসেবে আমরা বাক্যের শুরুতে ইট বা দেয়ার বসাই। তো প্রশ্ন হচ্ছে এখানে অর্থটা কি দেয়া হচ্ছে?
অর্থ যদি তোমার কোনো একটা স্থান রিলেটেড হয়, যেমন ধরো এখানে বলা হচ্ছে যে এই স্থানে অনেক আগে একজন রাজা বাস করতেন, তার মানে আ মাইটি কিং কুবলা খান লিভড অন দ্যাট প্লেস। অন দ্যাট প্লেস, এই অন দ্যাট প্লেস যেটা একটা স্থান রিলেটেড একটা বিষয় চলে আসতেছে, তাহলে অবশ্যই আমরা এখানে বসাবো হচ্ছে দেয়ার। আর যদি এখানে স্থান না থেকে কোনো বস্তুকে বোঝানো হতো, বস্তু, তাহলে সেক্ষেত্রে আমি বলতাম ইট। যেমন ধরো ইট ওয়াজ মাই পেন, ইট ওয়াজ মাই হাউস, এরকম আর কি। কেমন? আচ্ছা, এবার ডি নাম্বার। আচ্ছা বলো দেখি ডি নাম্বারে কি হতে পারে? ডি নাম্বারে কি হতে পারে? ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট ইউ আর রিয়েলি স্কেয়ার্ড। আচ্ছা দেখো এখানে বলা হচ্ছে ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম অ্যাট মিডনাইট ইউ আর রিয়েলি স্কেয়ার্ড। আচ্ছা, তার মানে এখানে পরে কিন্তু বলা হচ্ছে ইউ আর রিয়েলি স্কেয়ার্ড, মানে তুমি কিন্তু সত্যি সত্যি ভয় পেয়ে গেছো। তার মানে প্রশ্ন করা হচ্ছে কেমন অনুভব হয়েছে বা কেমন লেগেছে এরকম একটা মুভি দেখতে, কেমন লেগেছে। এই কেমন লেগেছে অর্থে আমরা এখানে কোন টার্মসটা ব্যবহার করতে পারি? কেমন লেগেছে, এখানে দুটো বিষয় আছে, হোয়াট ডাজ লুক লাইক নাকি হোয়াটস ইট লাইক। আমরা কোনটা ব্যবহার করব একটু কমেন্ট করে জানাও তো, আমরা কোনটা ব্যবহার করব একটু কমেন্ট করে আমাকে একটু জানাও। থ্যাংক ইউ ক্যামেলিয়া, থ্যাংক ইউ। এখানে সঠিক উত্তরটা হচ্ছে হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক, কেমন লেগেছে এই অর্থে আমরা বলবো হোয়াটস ইট লাইক। তাও একটা কথা আছে, হোয়াটস ইট লাইকের ঠিক পরের শব্দটা হয় একটা নাউন হবে অথবা আইএনজি হবে, মানে জেরান্ড হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি জেরান্ড আছে, এই যে ওয়াচিং একটা জেরান্ড আছে, তাহলে আমরা জাস্ট এখানে বসাই দেবো হোয়াটস ইট লাইক। কেমন? আচ্ছা, ই নাম্বারে বলছে এখন হচ্ছে তোমার শীতকাল, যেহেতু এখন শীতকাল তোমার আসলে একটা কোট কেনা ভালো বা কোট কেনা উচিত। অর্থাৎ যেহেতু একটা সময় উপস্থিত হয়েছে, তোমার এখন এটা করাটা ভালো। যেমন ধরো আমি যদি বলি এখন ধরো বাজে হচ্ছে 3টা, ঠিক 4টার সময় তোমার হচ্ছে সৌদিতে চলে যেতে হবে, তোমার সৌদির টিকিটটা হচ্ছে 4টার সময়, তার মানে 4টার সময় তুমি বিদেশে চলে যাবা। 1 ঘন্টা কিন্তু খুব বেশি সময় না এয়ারপোর্টে পৌঁছানোর জন্যে। তাহলে তোমার এখন কি করা উচিত? তোমার বরং এখনই চলে যাওয়া উচিত, হাতে যেহেতু 1 ঘন্টা আছে তাহলে এখনই চলে যাওয়া উচিত। তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু বলবো না যে ইউ শুড গো নাও, এখানে শুড বলা যাবে না, তুমি বলবা ইউ হ্যাড বেটার গো নাও। আমরা অনেকে প্যাচ লাগাই ফেলি, অনেকে মনে করি যে হ্যাড বেটার মানেও উচিত, শুড মানেও উচিত, বাট দুটার মধ্যে অবশ্যই একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স কিন্তু এখানের মধ্যে রয়েছে, একটা সূক্ষ্ম তফাৎ কিন্তু অবশ্যই রয়েছে। কোনো কিছুর সময় উপস্থিত হয়ে গেছে, অবশিষ্ট সময় বাকি নাই, অতএব এখনই কাজটা করা ভালো, এই অর্থে আমরা বসাবো হচ্ছে হ্যাড বেটার। আর শুড কখন বসানো হয়? সাধারণ উপদেশ দেওয়ার ক্ষেত্রে। যেমন ধরো আমি তোমাকে বললাম তোমার ধূমপান ছেড়ে দেওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে ইউ শুড লিভ স্মোকিং। তোমার হচ্ছে তোমার ভাত খাওয়া উচিত, ইউ শুড ইট রাইস, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এখানে যেহেতু বলেই ফেলেছে যে তোমার শীতকাল, এখন শীতকাল, তোমার একটা কোট কেনা উচিত, তাহলে আমি বলবো ইউ হ্যাড বেটার বাই এ কোট। ওকে, এখানে অ্যান্সারটা কি হবে? হ্যাড বেটার হবে। আশা করি আমরা এটা সবাই বুঝতে পেরেছি। নেক্সট, ড্যাশ দ্য ব্যালকনি, ড্যাশ। আচ্ছা, যেহেতু এখানে 2টা গ্যাপ, এই যে 2টা গ্যাপ, তাহলে তুমি বুঝতেই পারতেছো এখানে কিন্তু হোয়াটস ইট লাইক বলার কিন্তু কোনো সুযোগ নাই। হোয়াটস ইট লাইক বললে গ্যাপ হবে একটা, আর যদি তোমার হোয়াট ডাজ লুক লাইক তাহলে দেখবা গ্যাপ হচ্ছে 2টা। তাহলে প্রথম গ্যাপের মধ্যে আমি কাকে বসাবো? প্রথম গ্যাপে বসাবো হচ্ছে হোয়াট ডাজ, এখানে বসাবো হচ্ছে হোয়াট ডাজ দ্য ব্যালকনি, তারপর এখানে বলবা হচ্ছে লুক লাইক। ঠিক আছে, লুক লাইক। যেহেতু এখানে 2টা গ্যাপ আছে, 2টা গ্যাপ হলে হোয়াট ডাজ লুক লাইক, আর যদি একটা গ্যাপ থাকতো তাহলে হোয়াটস ইট লাইক। বুঝা গেছে? আচ্ছা, জি নাম্বার, কোনো কিছু জন্মগ্রহণ করা অর্থে, কোনো কিছুর আবির্ভাব হওয়া অর্থে আমরা সর্বদাই কিন্তু ওয়াজ বর্ন এই ফ্রেজটাকে ব্যবহার করে থাকি। এই যে ওয়াজ বর্ন, এটাকে ব্যবহার করে থাকি যে কোনো কিছুর জন্মগ্রহণ করেছে, কোনো কিছু প্রকাশ লাভ করেছে, আত্মপ্রকাশ হয়েছে, এই অর্থে আমরা ওয়াজ বর্ন বলি। তো এখানে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ দেশ সে আত্মপ্রকাশ করেছে বা স্বাধীন হয়েছে, সে জন্ম নিয়েছে 16ই ডিসেম্বরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে ওয়াজ বর্ন বলবো। আচ্ছা, এইচ নাম্বার। আচ্ছা দেখো এখানে কিন্তু জাস্ট
একটা সময়কে বলা হচ্ছে, এবং তার থেকে বড় কথা এখানে কিন্তু একটা দ্যাট ক্লজ আছে। খেয়াল করছো, এই যে দ্যাট ক্লজ, এই যে দ্যাট ক্লজ, কেমন মনে রাখবা, দ্যাট ক্লজ যদি থাকে তাহলে কিন্তু আমরা দেয়ার দ্বারা বাক্য শুরু করতে পারবো না। দ্যাট ক্লজ থাকলে আমরা ইট দ্বারা বাক্য শুরু করব, ঠিক আছে? যেহেতু এখানে দ্যাট ক্লজ আছে তাহলে আমরা এখানে ইট দ্বারা বাক্যটা স্টার্ট করব। তাহলে বলো দেখি এখানের মধ্যে অ্যান্সারটা কি হতে পারে? যেহেতু দ্যাট, এই যে দ্যাট যুক্ত একটা ক্লজ আছে, তাহলে আমরা এখানে বলবো হচ্ছে ইট। ইট ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহ্যাপস মোর দ্যান 1000 ইয়ার্স অ্যাগো। ওকে, আচ্ছা ধরো আমি বাংলা কথাই ঠিকমতো বলতে পারি না, ইংরেজি ভাষায় কথা বলার তো প্রশ্নই উঠে না। তারপর ধরো আমি একটা সাইকেল কিনতে পারি না, আমার পক্ষে মার্সিডিজ বেঞ্চ কেনার প্রশ্নই উঠে না। আমি চট্টগ্রামেই যেতে পারি না, তাহলে আমার পক্ষে থাইল্যান্ডে যাওয়ার প্রশ্নই উঠে না। এই যে আমি কথাগুলো বললাম যে প্রশ্নই উঠে না, আমি এটাই করতে পারি না আর ওইটা করব, প্রশ্নই উঠে না। এরকম সিচুয়েশনে তুমি সবসময়ই ইউজ করবা লেট অ্যালোন। এই যে লেট অ্যালোন, ঠিক আছে, লেট অ্যালোন। অর্থাৎ সেন্টেন্স পরে যদি তোমার এরকম একটা প্রশ্নই উঠে না, এরকম যদি কোনো গন্ধ চলে আসে, তাহলে অবশ্যই আমরা অ্যান্সার সিলেক্ট করব লেট অ্যালোন। দেখো লেখা আছে আই ক্যান নট রাইড আ বাইসাইকেল, মানে আমি বাইসাইকেল চালাইতে পারি না, ড্যাশ আ মোটর সাইকেল। আরে বাবা, বাইসাইকেলে যেখানে চালাইতে পারি না, মোটর সাইকেল চালানোর প্রশ্নই উঠে না। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এখানে লেট অ্যালোন বসবে। কোনটা? এই যে লেট অ্যালোন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যে নাম্বার, ড্যাশ দ্য রেন স্টপড আই স্টার্টেড ফর হোম। তার মানে যখনই কোনো কিছু হলো তখনই এটা হয়ে গেল। যেমন ধর আমি যদি বলি যখনই বিদ্যুৎ আসলো তখনই আমরা পড়তে শুরু করলাম, পড়াশোনা স্টার্ট করলাম। যখনই মসজিদে প্রবেশ করলাম তখন থেকেই আমি দোয়া পড়া শুরু করলাম। যখনই আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন থেকেই আমি বন্ধু খোঁজা শুরু করলাম। তার মানে যখনই তুমি কিছু একটা করছো তখন থেকে আরেকটা কিছু হচ্ছে। এরকম কোনো সিচুয়েশনে আমরা সর্বদাই বসাবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। এই যে অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, এই টার্মটা ব্যবহার করবা যে অ্যাজ সুন অ্যাজ। কেমন? তাহলে বলো দেখি লাস্টেরটা কি এটার সাথে ম্যাচ করে কিনা। কি লেখা আছে এখানে? ড্যাশ দ্য রেন স্টপড আই স্টার্টেড ফর হোম। অর্থাৎ যেই মাত্র বা যখনই বৃষ্টি থেমে গেল আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করেছিলাম। তার মানে নিঃসন্দেহে আমরা এখানে বসাবো অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য রেন স্টপড আই স্টার্টেড ফর হোম। আচ্ছা, আশা করা যায় আমরা এটার ব্যাখ্যাটা সঠিকভাবেই ধরতে পেরেছি। সবাই আমরা কি বুঝতে পেরেছি কিনা আমরা একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবো যে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনাটা কি বুঝতে পেরেছি কিনা জানাবো। আমরা 2 নম্বর গ্রামার আইটেমও কিন্তু আমরা শেষ করে ফেলেছি। আমাদের গ্রামার আইটেম 2 এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, এটা লাগবে না, এটা লাগবে না। এবার আমরা চলে যাচ্ছি গ্রামার আইটেম 3, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, মানে সেন্টেন্স কমপ্লিট করা। এইটা খুব মজার একটা বিষয়, কারণ এখানে তোমার সম্পূর্ণ একটা স্বাধীনতা থাকবে, ঠিক আছে? সেন্টেন্স কমপ্লিশনের ক্ষেত্রে তোমার সম্পূর্ণ স্বাধীনতা হচ্ছে অর্থ অনুযায়ী তোমার বাকি অংশটা কমপ্লিট করা। কেমন? তার মানে তুমি যদি এতটুকু অংশের বাংলা বুঝতে পারো তাহলে এখানে কি হবে সেটা অটোমেটিক্যালি তুমি লিখে দিয়ে আসতে পারবা। তো আসো আমরা এটাকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। এটাকে আমরা এবার একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। কেমন? আচ্ছা বলো তো 1 নম্বরে কি হতে পারে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেনটেন অনেস্টি, অর্থাৎ তুমি যদি সততা অনুসরণ করো তাহলে কি হবে? তাহলে তোমাকে মানুষ শ্রদ্ধা করবে অথবা তোমাকে সম্মান করা হবে। তার মানে ইফ ইউ মেনটেন অনেস্টি, তুমি যদি অনেস্টি মেনটেন করো, ইউ উইল বি রেসপেক্টেড। ইউ উইল বি রেসপেক্টেড। আমরা এখানে কি বলবো? ইউ উইল বি রেসপেক্টেড। ইউ উইল বি রেসপেক্টেড। ওকে, অর্থাৎ তুমি যদি সততা অবলম্বন করো তাহলে তুমি অবশ্যই কি হবা? তুমি সম্মানিত হবা। ইউ উইল বি রেসপেক্টেড। কেমন? আচ্ছা, তারপর ধরো বি নাম্বার, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ইস, আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম। আই উইশ, আই উইশ, উইশের পরে কিন্তু উইশের পরে আমরা সাধারণত এরকম কোনো আনরিয়েল ডিজায়ার বুঝাইতে আমরা এই যে কুড এই ভার্বটাকে ব্যবহার করে থাকি। আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ। আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ। তার মানে বুঝতেই পারতেছো যে উইশের পরে আমরা এই যে
কুড ভার্বটাকে ব্যবহার করব অবাস্তব কোনো আকাঙ্ক্ষা বুঝাইতে। আচ্ছা, আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ, কেমন? আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি সি নাম্বারে। ইট ইজ এ লং টাইম সিন্স ড্যাশ। আমরা প্রত্যেকেই জানি যে এই যে সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সিন্সের পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে, কেমন? ইট ইজ এ লং টাইম, এটা আসলে অনেক অনেক আগের কথা, এটা অনেক অনেক আগের কথা। উই মেট লাস্ট ইন এ সুপার মার্কেট। উই মেট, দেখো আমি কিন্তু এটা পাস্ট টেন্সে বসিয়েছি, মেট, অর্থাৎ এটা অনেক আগের কথা যে আমরা দেখা করছিলাম একটা সুপার শপের মধ্যে। ইট ইজ এ লং টাইম সিন্স উই মেট লাস্ট ইন এ সুপার মার্কেট। তাহলে দেখো এখানে ভার্বটা হচ্ছে মেইন বিষয়। আমি এখানে কোন টেন্স ব্যবহার করেছি? পাস্ট টেন্স ব্যবহার করেছি। কেন করেছি? কারণ আগে প্রেজেন্ট টেন্স আছে। আর যদি এখানে পাস্ট টেন্স থাকতো তাহলে এখানে আমি আবার পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতাম, তাই না? আচ্ছা, এর পরেরটা দেখো, এটা অর্থভিত্তিক, অর্থ বুঝতে হবে তোমাকে। হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, অর্থাৎ যখন সে কাজ করে তখন সে অনেক অনেক কথা বলে, প্রচুর কথা বলে। আই ডোন্ট লাইক পিপল হু টক টু মাচ। আমি এমন লোক পছন্দ করি না যে অনেক বেশি কথা বলে। অথবা তুমি এভাবে বলতে পারো, আই ডোন্ট লাইক পিপল হু আর ভেরি টকেটিভ। টকেটিভ মানে হচ্ছে যারা খুব বাচাল টাইপের, কেমন? আচ্ছা, এরপর দেখো ই নাম্বারে, দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ অন দ্য রোড দেন ড্যাশ। কি হতে পারে এটা বলেন দেখি? ই নাম্বার পয়েন্টে কি হতে পারে? দেন হি বিগেন ইটিং। দেখো, বেগার মানে ফকির, একজন ফকিরের কথা বলা হচ্ছে। সে ছিল খুবই ক্ষুধার্ত, যেই মাত্র সে রাস্তার উপরে এক টুকরো রুটি খুঁজে পেল তখনই সে ওটা খাওয়া আরম্ভ করলো। তো আমরা এই যে নো সুনারের যে ব্যবহারটা, এটা বোধহয় আমরা ছোটবেলা থেকে পড়ছিলাম যে নো সুনার হ্যাড ইট রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। অর্থাৎ নো সুনার থাকলে প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স আর দেনের পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহারের মধ্যেও আছে। যারা রাইট ফর্ম অফ ভার্ব স্টাডি করেছো তারা ওটা দিয়েই কিন্তু এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবা, কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ইজ ওয়াকিং স্লোলি। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ইজ ওয়াকিং স্লোলি। আচ্ছা, ধরো এখানে একজন বৃদ্ধের কথা বলা হচ্ছে যিনি আসলে খুবই দুর্বল ছিলেন। একজন বৃদ্ধের কথা বলা হচ্ছে যিনি খুবই দুর্বল ছিলেন। হি ইজ ওয়াকিং স্লোলি, অর্থাৎ উনি খুব আস্তে আস্তে হাঁটতেছিলেন। আচ্ছা, কেন উনি আস্তে আস্তে হাঁটতেছিলেন? লেস্ট হি শুড ফল ডাউন, যাতে উনি পড়ে না যান। অর্থাৎ ওই যে যাতে এটা না হয়, যাতে ওটা না হয়, এই অর্থে কিন্তু মূলত আমরা এই যে লেস্ট এই কানেক্টরটা ব্যবহার করি। আর লেস্টের পরে কিন্তু আমরা মূলত এই যে শুড অথবা উড, ঠিক আছে, এই ভার্বগুলোকে আমরা নিয়ে আসি, মোডাল ভার্বগুলোকে নিয়ে আসি। তাহলে আমরা বলবো যে হি ইজ ওয়াকিং স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন। আচ্ছা, A student should not memorize any answer blindly if he memorizes the answer without knowing the meaning. যদি সে কোনো উত্তর না জেনেই মুখস্থ করতে থাকে, হি উইল ফরগেট দ্য কন্টেন্ট সুন, তাহলে সে খুব দ্রুতই ওগুলা ভুলেও যাবে। হি উইল ফরগেট দ্য কন্টেন্ট সুন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এখানে যেই সেন্টেন্সগুলো দেয়া আছে প্রত্যেকটা কিন্তু আসলে মূলত অর্থভিত্তিক। অর্থাৎ আমি যদি আগের অংশটা ঠিক মতো ক্যাচ করতে না পারি, এই অংশটা যদি আমি অর্থ বুঝতে না পারি, তাহলে আমি কি করে এখানে লেস্ট বসাইলাম? তার মানে এইটার তো ভাই কোনো সাজেশন হয় না। বোঝার চেষ্টা করো, কমপ্লিটিং সেন্টেন্সে কোনো সাজেশন হয় না। কমপ্লিটিং সেন্টেন্সে প্রথম অংশটা খুব ইম্পর্টেন্ট, অথবা শূন্যস্থানটা যেই অংশে থাকবে সেটার আগের অংশটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আগের বাক্যের কন্টেন্ট, আগের বাক্যের অর্থ তুমি যদি গ্র্যাব করতে না পারো, বুঝতে না পারো, তাহলে আমি এখানে কোন টার্মটা বসাবো সেটা তোমার মাথাতেই আসবে না। তাহলে এটার উপায়টা কি? এই অংশে ভালো করার উপায়টা কি? ভালো করার উপায় একটাই, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট।
আমি নিজেও বিশ্বাস করি, আমি নিজেও যখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, আমি জাস্ট এইচএসসি পরীক্ষার 1.5 মাস আগে শুধু টেস্ট পেপারটা সলভ করেছি, এবং বিলিভ ইট অর নট যে একদম টেস্ট পেপার থেকে হুবহু সবগুলোই কিন্তু তোমার কমন ছিল, সব ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট এগুলো পরীক্ষার মধ্যে কমন ছিল। সো বোর্ড পরীক্ষা নিয়ে তোমাদের হাইপার হওয়ার কোনো কারণ নাই। বোর্ড পরীক্ষায় জাস্ট টেস্ট পেপারের বোর্ডগুলো একটু সলভ করে যাবা, মানে আমাদের 2023 সালে সবগুলো বোর্ড সলভ করবা, 2021 সালেগুলো সলভ করবা, তাহলে এই যে আমরা যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি এগুলো অটোমেটিক্যালি ইনশাল্লাহ তোমার মানে কমনের মধ্যেই থাকবে। আচ্ছা, এবার আমরা চলে যাব রাইট ফর্ম অফ ভার্ব বা ভার্বের সঠিক ব্যবহার। এখান থেকে আমরা দু একটা প্রশ্ন আমরা একটু জাস্ট দেখব, এখান থেকে দেখবো। যেমন যশোর বোর্ড 2023, এতক্ষণ ঢাকা বোর্ড দেখছিলাম, যশোর বোর্ড এটাকে অনেকে যশোহর বলে, ঠিক আছে? তো যাই হোক, আমরা রাইট ফর্ম অফ ভার্ব মানে এখানে ব্র্যাকেটের মধ্যে দেখো, প্রত্যেকটা ব্র্যাকেটে দেখো একটা করে ভার্ব আছে, খেয়াল করছো? প্রত্যেকটার মধ্যে একটা করে কি আছে বলো তো? ভার্ব আছে। তাহলে তোমাদের কাজটা কি? তোমাদের কাজ হচ্ছে এই ভার্বের সঠিক ফর্মটা কি, মানে সঠিক টেন্সটা কি হবে সেটা এখানে বসাইতে হবে, অথবা সঠিক রূপটা কি হবে সেটা বসাইতে হবে, ভার্বের সঠিক রূপ। কেমন? তো 1 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্টের জায়গায় আছে হচ্ছে ঢাকা। ঢাকার পরে দেখো এই যে এটা হচ্ছে মূলত একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এই যে এই অংশটা এটা হচ্ছে একটা ফ্রেজ। তো এটাকে মনে মনে আমি কেটে দিলাম, তারপরেই দেখো এই যে এখানে ভার্বটা বসাইতে হবে। তার মানে এই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জন্য আমরা এখানে একটা ভার্ব বসাবো। তো আমরা জানি সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তো যেহেতু এটা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি অবশ্যই এখানে এস বাই এস যোগ করব। আমি বলবো ফেসেস, ফেস বলা যাবে না, কি বলতে হবে? ফেসেস। ঢাকা ফেসেস আনবিয়ারেবল ট্রাফিক জ্যামস। তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া তুমি এখানে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন বসাও নাই? আমি কেন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসাই নাই, কেন প্রেজেন্ট ইনডিফিনিট বসিয়েছি, মানে সিম্পল প্রেজেন্ট কেন বসিয়েছি? কারণ আমরা জানি যেই ঘটনাটা বা যেই বিষয়টা সবসময়ই ঘটে, প্রতিদিনই ঘটে, যেটা অভ্যাস বা নিয়মিত কাজ, সেটা সবসময় সিম্পল প্রেজেন্টে বসাইতে হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসাইতে হয়। ট্রাফিক জ্যাম এটা আমাদের দৈনন্দিন একটা বিষয়, প্রতিদিনই কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে, তার মানে এটা এভরিডে অভ্যাসগত একটা বিষয়। দ্যাটস ওয়াই আমরা এখানের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাইছি। আচ্ছা, দেয়ার, দেয়ার কখনো বাক্যের সাবজেক্ট হয় না, দেয়ার কখনো সাবজেক্ট হয় না। দেয়ারের পরে যেটা দেখতে পাচ্ছ এই যে মেনি রিজনস, এটা হচ্ছে সাবজেক্ট। তো এই সাবজেক্টটা সিঙ্গুলার হলে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, এটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে দেয়া আছে মেনি রিজনস, রিজনস যেহেতু প্লুরাল তাহলে অবশ্যই আমরা এখানে প্লুরাল ভার্ব বসাবো, সেটা হচ্ছে আর। দেয়ার আর মেনি রিজনস, দেয়ার আর মেনি রিজনস, ওকে। আচ্ছা, তারপর ধরো দ্য এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস। আচ্ছা, এখানের মধ্যে একটা মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুল কিন্তু এখানে চলে আসে। রুলটা হচ্ছে ধরো এই যে এভার ইনক্রিজিং যেটা আছে এটাকে মনে মনে আমি কেটে দিলাম, এই যে এভার ইনক্রিজিং এটাকে আমি কেটে দিলাম, তাহলে দেখো নিয়মটা চলে আসতেছে এই যে দি নাম্বার অফ। খেয়াল করছো? রাইট ফর্ম অফ ভার্বে তোমরা এই একটা নিয়ম পড়ছিলা যে এ নাম্বার অফ, এ নাম্বার অফ, দেখো মনে পড়ে কিনা? আরেকটা হচ্ছে দি নাম্বার অফ, আর যদি এটা না পড়ে থাকো তাহলে অবশ্যই পড়ে নিবা। এ নাম্বার অফ, দি নাম্বার অফের নিয়ম। এ নাম্বার অফ যদি থাকে তাহলে কিন্তু ভার্বটা প্লুরাল হবে। আমি আবারও বলছি, এ নাম্বার অফ থাকলে ভার্বটা কি হয়? প্লুরাল। আর যদি দি নাম্বার অফ থাকে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। তো রুলটা যাদের মুখস্থ থাকবে না তারা কিন্তু এটা দেখে প্যাচ লাগাই ফেলবে। কেমন? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে এখানের মধ্যে লেখা আছে দি নাম্বার অফ, এই যে দি নাম্বার অফ, তার মানে বোঝাই যাচ্ছে এটা সিঙ্গুলার হবে। কেমন? তাহলে সিঙ্গুলার হলে আমরা এখানের মধ্যে ইজ বলবো। দি এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস অ্যান্ড পপুলেশন ইজ দ্য মেইন রিজন, ঠিক আছে? ইজ দ্য মেইন রিজন। কেমন? আচ্ছা, তারপর ডিউরিং আ ট্রাফিক জ্যাম, যখন ট্রাফিক জ্যাম থাকে পিপল ড্যাশ টু সাফার মাচ। দেখো এখানের মধ্যে সাবজেক্টটা কিন্তু পিপল, যেহেতু পিপল এখানে প্লুরাল ফর্মে আছে তাহলে আমি তো আর এখানে হ্যাজ বলতে পারবো না। প্লুরাল হলে আমরা বলবো হচ্ছে হ্যাভ, আর যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা বলবো হচ্ছে হ্যাজ। কেমন? তাহলে আমি কিন্তু বেশ কয়েকটা তোমাদেরকে বলে দিয়েছি, জাস্ট একটা মানে ই নাম্বারে যেটা আছে, বলো দেখি ই নাম্বারের অ্যান্সারটা কি হতে পারে, একটু কমেন্ট করে আমাকে একটু জানাও। ইএফ, ইএফ জিএইচ, মানে এই পেজে যে কয়েকটা আছে জাস্ট এই কয়েকটা বললেই হবে, ঠিক আছে? এই পেজে যে কয়েকটা আছে এই কয়েকটার অ্যান্সার কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানাও।
এই পেজে যে কয়েকটা আছে এই কয়েকটার উত্তর কি হবে আমাকে একটু কমেন্ট করে আপনারা একটু জানান। আচ্ছা, প্রভার্বের লিস্ট চেয়েছো একজন, মুক্তা। প্রবাদ বাক্যের আসলে লিস্ট এটা আমাদের ইউসিসি গ্রুপের যে ফেসবুক পেজটা আছে ওখানে একটু নক দিয়ে রাখো, আমরা চেষ্টা করব তোমাকে পিডিএফ লিঙ্ক দেওয়ার জন্যে। আচ্ছা, ফাতেমা কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পরে ক্লাসে জয়েন করলাম। আচ্ছা, তো যাই হোক, আমাকে একটু বলো দেখি যে এখানে যেহেতু হ্যাভ টু আছে, হ্যাভ টু হচ্ছে একটা মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তার মানে এখানে যা আছে তাই বসাই দিব, হ্যাভ টু মুভ, কেমন? আচ্ছা, তারপর দে হ্যাভ টু ওয়েট অন রোডস আওয়ার্স আফটার আওয়ার্স, যেহেতু অলরেডি এখানে ভার্ব আছে তাহলে এই ভার্বটা আর ফাইনিট ভার্ব থাকবে না, এটা নন ফাইনিট ভার্ব হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে ফেসিং, কেমন? ফেসিং। আচ্ছা, অ্যাগেইন দ্য রোডস অফ ঢাকা সিটি, দ্য রোডস, এ দেখো দ্য রোডস, এটা যেহেতু প্লুরাল ফর্মে আছে তাহলে আমি এখানের মধ্যে ইজ বলা যাবে না, আর বলতে হবে, আর নট স্পেশাস, দ্য রোডস আর নট স্পেশাস, কেমন? অনলি 7% অফ ঢাকা সিটি, এই যে পার্সেন্ট, পার্সেন্ট কখনো সাবজেক্ট হয় না, ভগ্নাংশ বা পার্সেন্ট কখনো সাবজেক্ট হয় না, এই ক্ষেত্রে যে পরবর্তী যে নাউনটা আছে ওটা হচ্ছে সাবজেক্ট, তার মানে ঢাকা সিটি এটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু এটা সিঙ্গুলার তাহলে আমি এখানে সিঙ্গুলার ফর্মেই বলবো যে ইজের পরে কভারটা পাস্ট পার্টিসিপল ফর্মে হয়ে যাবে ইজ কভার্ড, ইজ কভার্ড, যেহেতু এখানে ইজ আছে তাহলে পরেরটা কি হবে, V3 হবে, কারণ এটা প্যাসিভ ভয়েসে যাচ্ছে, ইজ কভার্ড। সো আমরা বুঝতেই পারতেছি যে রাইট ফর্ম অফ ভার্ব এটা মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলগুলো আছে এগুলো তোমাদেরকে একটু ভালো করে স্টাডি করলেই এই অংশে ভালো করাটা সম্ভব। এই অংশে ভালো করার জন্য টেন্সের উপর এটা দখল থাকতে হবে, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের ব্যবহারটা খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? টেন্সের উপর দখল থাকতে হবে, ভয়েসের ব্যবহারটা বুঝতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলগুলো আয়ত্তে থাকতে হবে। এই তিনটা বিষয় যদি তুমি মেনটেন করতে পারো তাহলে এই অংশে পূর্ণ নাম্বার পাওয়া, এখানে কিন্তু 7 নাম্বার, ঠিক আছে? 14টা প্রশ্ন থাকবে, 0.5 করে 7 নাম্বার, এখানে 7-এ 7 পাওয়াটা কিন্তু খুব কঠিন কোনো কিছু না, কেমন? ইভেন গ্রামারে 60-এ 60 পাওয়াটা কিন্তু আসলে খুব ডিফিকাল্ট কোনো ম্যাটার না, খালি প্র্যাকটিস করলেই হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি ন্যারেটিভ স্টাইল। ন্যারেটিভ স্টাইল বলতে আমরা মূলত ন্যারেশনকে বুঝে থাকি। ন্যারেশনের ক্ষেত্রে এটা আসলে তোমাদেরকে আমি একটু মুখে বলে দেবো আর কি, জাস্ট একটা লাইন বা দুইটা লাইন তোমরা দেখলে বুঝতে পারবা। হোয়াট ইজ এ পাপেট শো? পাপেট শো কি? মিতা সেড টু হার ফাদার, মিতা তার বাবাকে বলেছিল। তো এই লাইনটাকে একটু মানে এটা তো আছে হচ্ছে তোমার ডিরেক্ট স্পিচে, তাই না? এই লাইনটা আছে ডিরেক্ট স্পিচে, তো বলো তো এটার ইনডিরেক্ট ফর্মটা কি হতে পারে? হোয়াট ইজ এ পাপেট শো মিতা সেড টু হার ফাদার, পাপেট শো কি? মিতা তার বাবাকে জিজ্ঞেস করছিল পাপেট শো কি। তাহলে এটাকে যদি আমি পরোক্ষ উক্তিতে নিয়ে যাই, বাংলায় যদি চিন্তা করি তাহলে আমি কিভাবে বলতাম? বাংলায় হলে আমি এভাবে বলতাম যে পাপেট শো কি সেটা মিতা তার বাবাকে জিজ্ঞেস করেছিল। পাপেট শো কি মানে পুতুল নাচ কি সেটা মিতা তার বাবাকে জিজ্ঞেস করেছিল। তাহলে এই কথাটাই এখন একটু আমাদেরকে লিখতে হবে। আমরা এখানে চাইলে লিখতে পারি যে মিতা, যেহেতু এটা ইন্টারোগেটিভ, বাক্যটা যেহেতু ইন্টারোগেটিভ তাহলে আমরা এখানের মধ্যে ভার্ব ব্যবহার করব হচ্ছে আক্সড, এই যে আক্সড, অর্থাৎ মিতা আক্সড হার ফাদার হোয়াট এ পাপেট শো ওয়াস। মিতা আক্সড হার ফাদার হোয়াট এ পাপেট শো ওয়াস, ঠিক আছে? মিতা তার বাবাকে জিজ্ঞেস করছিল যে পাপেট শো কি। মিতা আক্সড হার ফাদার হোয়াট এ পাপেট শো ওয়াস। আচ্ছা, আরেকটা লাইন আমরা যদি একটু দেখি, যেমন দেখো ফাদার সেইড, বাবা বলেছিল লেটস গো ইনসাইড অ্যান্ড ইউ ক্যান সি ইউর সেলফ। বাবা বলেছিল লেটস গো ইনসাইড অ্যান্ড ইউ ক্যান সি ইউর সেলফ। তাহলে দেখো বাবা কিন্তু একটা উত্তর দিয়েছে, তাহলে আমরা এটাকে যদি এখন ইনডিরেক্ট ন্যারেশনে নিয়ে যাই তাহলে বলতে হবে যে প্রতি উত্তরে মানে মিতার প্রশ্নের উত্তরে বাবা বলেছিল তাকে ভেতরে যেতে, বাবা বলেছিল তাকে ভেতরে যেতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি এভাবে যে ইন রিপ্লাই ফাদার সাজেস্ট হার দ্যাট দে শুড গো ইনসাইড অ্যান্ড দেন শি কুড সি, দেন শি কুড সি। আচ্ছা, তার মানে বুঝতেই পারতেছো শি কুড সি বাই হারসেলফ, শি কুড সি বাই হারসেলফ। তাহলে এই যে আমরা ন্যারেশনটাকে করে ফেললাম, মুখে মুখে করে ফেললাম, এই বিষয়টাই হচ্ছে আমাদেরকে চর্চার মাধ্যমে, বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক
আমরা ন্যারেশনটাকে একটু ভালো করে রপ্ত করার চেষ্টা করব। সেই ব্যাপারে আমি তোমাদেরকে সাজেশন দিব যে তোমরা অবশ্যই 2023 সালের সকল বোর্ডের ন্যারেশন সলভ করবা এবং 2021 সালের সকল বোর্ডের ন্যারেশন সলভ করবা। ওকে, আচ্ছা, এবার আসো আমরা চলে যাচ্ছি মডিফায়ার্স। এখন আমরা কোথায় যাব বলো তো? এখন আমরা মডিফায়ার্সে যাব। ওকে, আচ্ছা, মডিফায়ার্সের ক্ষেত্রে আচ্ছা আমি একটু দুঃখিত যে এখানে আসলে এখানে ওই যে বেড়াল ঢুকছে, একটা ইঁদুর, প্লিজ একটু যদি, তেলাপোকাও আছে আশেপাশে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ইউজ অফ মডিফায়ার্স। বাচ্চারা আমি এখানে প্রথম যেটা দেয়া আছে, আচ্ছা মডিফায়ারটা আমরা বুঝি না কারা কারা, একটু কমেন্ট করে জানাও তো। মডিফায়ারে নাকি তোমাদের অনেক সমস্যা আছে, মডিফায়ার আমরা কারা কারা বুঝি না, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা দেখো, আস্তে 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 বাড়ি খাবে। দেখো, people around were just watching as the dash boy। আচ্ছা দেখো, এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন। নাউন কোনটা? বয়। এই বয়টাকে মডিফাই করতে বলতেছে, তার মানে নাউনকে মডিফাই করতে বলতেছে। নাউনকে যে মডিফাই করে, নাউনের আগে যে বসে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আর অ্যাডজেক্টিভ মানে তো কোনো একটা গুণ, তার একটা অবস্থা ইত্যাদি বোঝানো হবে। তাহলে একটা বয়ের কথা বলা হচ্ছে, সে কি করতেছে? ইনটু দ্য ক্যানেল, তার মানে বোঝাই যাচ্ছে যে সে আসলে কোনো একটা ক্যানেলের মধ্যে, কোনো একটা হ্রদের মধ্যে সে কি হচ্ছে? সে ডুবে যাচ্ছে। তাহলে প্রাপ্তবয়স্ক একটা ছেলে যে সাঁতার জানে, তার ডুবে যাওয়াটা কিন্তু অনেকটা অস্বাভাবিক, কিন্তু অপ্রাপ্তবয়স্ক কোনো বাচ্চা বা ছেলে ডুবে যাওয়াটা খুব স্বাভাবিক। তাহলে আমি এমন একটা শব্দ এখানে বসাবো যেটা দ্বারা আমি প্রমাণ করার চেষ্টা করব যে সে প্রাপ্তবয়স্ক না, সে অপ্রাপ্তবয়স্ক। তাহলে এই যে বয়ের কথা বলা হচ্ছে, সে বয়টা কেমন বয় হইতে পারে? বয় কি কখনো বুড়া হয়? আচ্ছা তোমরা কি কখনো বলো দ্য ওল্ড বয়? তুই চিন্তা করে বলো তো, তুমি কি বলবা দ্য ওল্ড বয়? বয়ের সাথে কখনো ওল্ড হয়? অবশ্যই না, বলতে হবে দ্য ইয়াং বয়, অথবা তুমি বলতে পারো দ্য লিটল বয়। ওকে, তাহলে আমরা এখানে বয়টা বলতে পারি ইয়াং, অথবা বয়টাকে বলতে পারি লিটল। কেমন? আচ্ছা, আরেকটা আমরা দেখি, পরে বলতেছে স্টার্টেড ড্যাশ। এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এখানে ভার্ব কোনটা ছিল? স্টার্টেড, মানে স্টার্টেডকে মডিফাই করতে হবে। তার মানে সে কি করতেছিল? সে ডুবে যাচ্ছিল। তো ডুবে যাওয়া ইংরেজি কি? ডেফিনেটলি ড্রোনিং। আমি এখানে মধ্যে বসাবো হচ্ছে ড্রোনিং মানে ডুবে যাওয়া। এখন ডুবে যাচ্ছিল, কোথায় ডুবে যাচ্ছিল? ইনটু দ্য ড্যাশ ক্যানেল। দেখো এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন। নাউন কোনটা? এই যে ক্যানেলটা হচ্ছে নাউন। তাহলে নাউনের পূর্বে এখানে প্রি মডিফাই বসাতে হবে। তাহলে একটা হ্রদ বা ক্যানেল কেমন হয়? খুবই মানে কম গভীরতা সম্পন্ন হলে মানুষ ডুবে? অবশ্যই না, অনেক গভীর হলে তো ডুবে যাবে। তাহলে গভীর বলতে আমরা কি বলতে পারি? ডিপ। আমরা ডেফিনেটলি এখানে বসাবো ডিপ ক্যানেল। তার মানে বুঝতেই পারতেছো, যখনই মডিফাই করতে বলা হবে, তোমরা সংশ্লিষ্ট যে ডিরেকশনটা দেয়া থাকবে, যাকে মডিফাই করতে বলা হবে, ওই শব্দটাকে ধরে যদি বলা হয় প্রি করো, তাহলে আগে মডিফায়ার বসাই দিবা, যদি বলে পোস্ট করো তাহলে পরে বসাই দিবা। যেটা চাবে সেটাই বসাইতে হবে, এবং এটা সিচুয়েশন ডিমান্ডস। আমি যদি এখন এখানে শত এক্সাম্পলও করাই, কোনো লাভ হবে না যদি তুমি নিজে সলভ না করো। কারণ মডিফায়ারে দক্ষতা অর্জন করতে গেলে অবশ্যই টেস্ট পেপারের পার্টিকুলার যে বোর্ড কোয়েশ্চেন্সগুলো এবং কলেজ কোয়েশ্চেন্সগুলো, এগুলো একটু বেশি করে সলভ করার প্র্যাকটিস করো, বেশি করে মডেল টেস্ট দাও, তাহলে তুমি দেখবা মডিফায়ারের এই দক্ষতাটা খুব দ্রুতই তুমি রপ্ত করে ফেলছো। আচ্ছা, তো যাই হোক, এবার আমরা নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স কানেক্টরস। আচ্ছা, এইটা নিয়ে আমার একটু কথা আছে, সেন্টেন্স কানেক্টরস নিয়ে একটু কথা আছে। আমাদের অনেকের একটা ভুল ধারণা, কানেক্টর বলতে আসলে জাস্ট দুটো সেন্টেন্সকে যে যুক্ত করে সে হচ্ছে কানেক্টরস। কিন্তু এখানে কিছু বিষয় তুমি দেখবা, যেমন এটা ঢাকা বোর্ডের প্রশ্ন 2023-এর। এইটা কি তোমার কোনো সেন্টেন্সকে যুক্ত করছে? দেখো তো, নাম কিন্তু কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস, কিন্তু দেখো এখানে সেন্টেন্স কয়টা? হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। এরপরে বাক্যটা দেখো যে এখান থেকে শুরু হয়েছে, ড্যাশ ইট ডিপেন্ডস অন সাম ফ্যাক্টরস। এই যে এখানে শেষ, সিম্পল সেন্টেন্স।
দেখো ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস, সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সে এখানে একটা কানেক্টরস বসাতে বলা হয়েছে। সো অনেকেরই ভুল কথা, এটা কিন্তু কানেক্টরস না, এটাকে বলা হয় কানেকটিভস। অনেকে আমরা এটাকে ট্রানজিশনাল ওয়ার্ডও কিন্তু বলে থাকি। তার মানে আমরা যখন সিম্পল সেন্টেন্সের শুরুতে কোনো একটা ওয়ার্ড বসাবো, এখানে গুরুত্বটা বোঝানোর জন্যে, যেমন একটা সেন্টেন্স থেকে আরেকটা সিম্পল সেন্টেন্সে যখন আমরা শিফট করব, তখন দুটোর মাঝখানে একটা ব্রিজ তৈরি করতে হয়, একটা রিদম তৈরি করতে হয়। এই রিদম তৈরি করার জন্য আমরা যে রিদমিক ওয়ার্ডটা বসাই, যে ট্রানজিশনাল ওয়ার্ডটাকে বসাই, ওটাকে বলা হয় কানেকটিভস। এই কানেকটিভসটাকে আমাদের বাঙালি অনেক হাতুড়ে শিক্ষক রয়েছেন যারা এটাকে কানেক্টর বলে ফেলেন। তো কানেক্টরের কনসেপ্ট এবং কানেকটিভসের কনসেপ্ট দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো এখানে যে বোর্ডে প্রশ্নগুলো আসে এটা মিক্সড করে দেয়, অর্থাৎ কানেকটিভস থেকেও দেওয়া হয়, আবার কানেক্টরস থেকেও দেওয়া হয়। দুটো সেন্টেন্সকেও জয়েন করতে বলা হয়, আবার কখনো কখনো সিম্পল সেন্টেন্সের শুরুতেও তোমার কানেকটিভস বসাতে বলা হয়। সো এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে, কেমন? আর এটা বোঝার জন্যই আমরা কয়েকটা ABCD কয়েকটা কোয়েশ্চেন একটু সলভ করার চেষ্টা করব। যেমন এখানে বলেছে, দেখো হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। হ্যাপিনেসকে বলা হচ্ছে এটা মূলত একটা রিলেটিভ টার্ম, তারপরও এটা কিছু বিষয়ের উপর নির্ভর করে। মানে এই কারণে রিলেটিভ টার্ম বলেই কিন্তু এটা কিছু বিষয়ের উপর নির্ভর করে। তাহলে যে এটা যেহেতু একটা রিলেটিভ টার্ম, সুতরাং এটা কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে সুতরাং টাইপের একটা শব্দ আমরা এখানে বসাবো, যেটা আসলে কানেকটিভস হবে, কোনো কানেক্টর না। তাহলে আমরা এখানের মধ্যে বলতে পারি দেয়ারফর, আমরা দেয়ারফর বলতে পারি, ঠিক আছে? দেয়ারফর ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। আচ্ছা, এর পরেরটা কি হতে পারে একটু আমাকে একটু বলেন দেখি। পরেরটা কি হতে পারে? দেখো ড্যাশ ড্যাশ কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, কন্টেনমেন্ট মানে কি? আত্মতৃপ্তি, তাই না? তো এখানে কিন্তু অলরেডি একটা স্টেটমেন্ট বলেই দিছে যে আত্মতৃপ্তির যে বিষয়টা, যে কন্টেনমেন্ট, এটাই কিন্তু মূলত কি বলতো, সফলতার চাবিকাঠি। তাহলে এটা কিন্তু আমার বিশ্বাস, মানে আমি এটা বিশ্বাস করি। তারপরে আমি বলতে পারি যে ট্রুলি, অথবা আমি বলতে পারি বাস্তবিক অর্থেই বা সত্যি কথা বলতে গেলে জানেন কি, যে হ্যাপিনেসের কি কিন্তু কন্টেনমেন্ট। তাহলে সত্যি কথা বলতে গেলে জানেন কি, এই কথাটাকে আমি বলবো হচ্ছে একটা কানেকটিভ ওয়ার্ডের রূপ দিয়ে। যেমন আমি বলতে পারি অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, তার মানে আমি এখানে কিন্তু বলবো অ্যাকচুয়ালি। আমি বলতে পারি অ্যাকচুয়ালি কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। ফোনটা একটু বন্ধ রাখতে হবে। আচ্ছা, তারপরেই দেখো এখানে বলা হচ্ছে এটাকে আরেক দিকে নিয়ে গেছে। এখানে বলতেছে এই কন্টেনমেন্টটাই কিন্তু আবার ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানের মধ্যে বলতে পারি হাউএভার, আমি এখানে বলতে পারি হাউএভার কন্টেনমেন্ট ইজ, হাউএভার কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম, এই আসো না, কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। আচ্ছা, তার মানে বুঝতেই পারতেছো যে আমি এখানে যতগুলো সেন্টেন্স আমি এখানে দেখলাম, ABC যে সেন্টেন্সগুলো দেখলাম, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থের উপর নির্ভর করেই কিন্তু আমি এখানে কানেকটিভ ওয়ার্ডগুলোকে বসাচ্ছি। তো যখন সিম্পল সেন্টেন্স থাকবে তখন তুমি যে কানেকটিভ ওয়ার্ডগুলো বসাবা, এই যে হাউএভার, তারপর দেয়ারফর, অ্যাকচুয়ালি, যে শব্দগুলো আমি এখন বসাইলাম আর কি, এগুলো আসলে প্র্যাকটিস করা ছাড়া উপায় নাই। তার মানে সব কথার মূল কথা একটাই, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, ওকে। তো এভাবে আমরা বাকিগুলো একটু ইনশাল্লাহ চর্চা করব। ঠিক আছে, এরকম অনেকগুলো প্রশ্ন। সিনোনিম অ্যান্টোনিম, এটা গ্রামার আইটেম 8, গ্রামার আইটেম 8, এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, গ্রামার আইটেম 8। ওকে, তো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমার এই যে এভাবে তোমার প্রশ্ন থাকবে, এই যে এ গুড রাইটার, তারপরে যে স্পিকার ইত্যাদি থাকবে। তো নিচে একটা ডিরেকশন দেওয়া থাকবে, যেমন ধরো এই যে এখান থেকে গুড কথাটা নিয়েছে, নিয়ে বলতেছে যে এটার তোমার অ্যান্টোনিমটা বের করো, এটার অ্যান্টোনিমটা বলো, লিখতে বলা হয়েছে আর কি। তারপর ধরো এই যে রাইটার, রাইটারের সিনোনিম চাইছে, কেমন? তারপরে যে আর কি স্পিকার, এই যে স্পিকার, এই যে স্পিকার, স্পিকারের সিনোনিম চাইছে। তো আমরা খাতার মধ্যে একদম সরাসরি সেভাবে একটু লেখার চেষ্টা করব। যেমন গুড মানে হচ্ছে ভালো, এটার বিপরীত চাইছে ব্যাড। রাইটার মানে লেখক, এটার একটা সিনোনিম চেয়েছে, এটা হতে পারে অথর, যিনি অথর উনি কিন্তু রাইটার, অথর মানেও লেখক, রাইটার মানেও লেখক। তারপর ধরো স্পিকার, স্পিকার, স্পিকারের সমার্থক শব্দ কি হতে পারে? স্পিকারের সমার্থক শব্দ হতে পারে তোমার যিনি বক্তা, বক্তাকে আমরা অরেটর বলতে পারি, অরেটর। ঠিক আছে, কি বলবো? এই যে অরেটর, অরেটর মানে কি? বক্তা। তার মানে বুঝতে পারতেছো সমার্থক শব্দগুলো জানাটা খুব প্রয়োজন। রিসাইটেশন, রিসাইটেশনের কি চাইছে? সমার্থক চাইছে। রিসাইটেশন মানে কোনো কিছু পড়া, পড়ার সমার্থক হতে পারে রিডিং, তাই না? রিডিং। তারপর ইম্পসিবল, ইম্পসিবল এটার বিপরীত শব্দ চাইছে, ইম্পসিবলের বিপরীত শব্দ পসিবল।
তার মানে বোঝাই যাচ্ছে খুব সহজ সহজ শব্দগুলাই সাধারণত বোর্ড পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম আকারে তোমাকে লিখতে বলা হবে। তো এটা মুখস্থ বিদ্যা, এটা চর্চার চাইতেও তোমাকে অবশ্যই যত বেশি ভোকাবুলারি তুমি আয়ত্তে রাখতে পারবা তত বেশি কিন্তু ইংরেজি ভাষাটাকে তুমি কবজা করতে পারবা। সো স্টার্ট লার্নিং ফ্রম টুডে। ওকে, আচ্ছা, এবার লাস্ট আইটেমে আমরা একটু চলে যাব, সর্বশেষ আইটেম গ্রামার আইটেম 9, ইউজ অফ পাংচুয়েশন। সর্বশেষ আইটেম পাংচুয়েশনের ক্ষেত্রে দাড়ি কমার ব্যবহার। ঠিক আছে, দাড়ি কমার ব্যবহার, যে এরকম কিছু ডায়লগ থাকবে এবং এগুলো এতই সহজ যে তোমার যদি পূর্ব প্রস্তুতি নাও থাকে তোমার মানে কমন সেন্স অ্যাপ্লাই করেও তুমি চাইলে এগুলোকে কমপ্লিট করতে পারো। যেমন এখানে বলা হয়েছে হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ। তার মানে লায়ন বলতেছে যে তোমার কত বড় সাহস যে তুমি আমাকে জাগায় দিছো, তাই না? তার মানে এখানে লাস্টে কিন্তু একটা প্রশ্ন বোধক সাইন নিয়ে আসতেই হবে, যেহেতু এখানে ইন্টারোগেটিভ একটা শব্দ আছে। ইন্টারোগেটিভ শব্দ থাকলে একটা ইন্টারোগেটিভ মার্কারও বসাইতে হবে, কেমন? আচ্ছা, এরপরে দেখো লেখা আছে আই এম সরি। এই আই এম সরি পরে কিন্তু একটা কমা বসাবা, কেমন? এরপরে দেখো স্যার, আই এম সরি স্যার, বাক্যটা এখানে শেষ, একটা ফুল স্টপ হবে, এই যে একটা ফুল স্টপ হবে। আই ডিডেন্ট মিন টু ওয়েক ইউ, ওয়েক ইউ, এই আই ডিডেন্ট মিন টু ওয়েক ইউ এটা একটা বাক্য, এখানে একটা ফুল স্টপ হবে, এখানে ফুল স্টপটা নাই। তারপর আই ওয়াজ জাস্ট প্লেয়িং, এটাও একটা বাক্য, এটা শেষে ফুল স্টপ হবে, এই যে একটা ফুল স্টপ, ফুল স্টপটা নাই। তার মানে যেখানে ফুল স্টপ সেখানে ফুল স্টপ দিবা, যেখানে মানে কোয়েশ্চেন মার্ক দেওয়ার কথা সেখানে কোয়েশ্চেন মার্ক দিবা, যেখানে কমা বসানোর কথা সেখানে কমা বসাবা, কেমন? এই দ্যাটস ইট। সো এই দাড়ি কমা, তারপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি, এগুলার টোটাল ব্যবহারগুলোকে আমরা বলি হচ্ছে পাংচুয়েশন। সো পাংচুয়েশন রিলেটেড যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো অবশ্যই একবার আগে দেখে নিবা। তোমাদের যে কোনো বেসিক বইয়ের মধ্যে অ্যাডভান্স লার্নার বা যে বইগুলো তোমরা ফলো করো সেখানের মধ্যে আশা করি তোমরা এগুলো পেয়ে যাবা, ওখান থেকে আশা করি তোমরা ধারণা পেয়ে যাবা। সো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রায় 1.5 ঘন্টা ব্যাপী আমরা আমাদের আজকের ক্লাসটা পরিচালনা করলাম। আজকের ক্লাসে আমরা এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশের 60 মার্কসের গ্রামার অংশের সকল আইটেম নিয়েই কিন্তু আমরা আজকে ক্লাসে অল্প বেশি আমরা আলোচনা করেছি, কম বেশি আলোচনা করেছি, বিশেষ কিছু ট্রিক্স শেয়ার করার চেষ্টা করেছি, কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাআল্লাহ তোমরা আজকে থেকেই টেস্ট পেপার সলিউশনের কাজটা শুরু করে দাও। ইনশাআল্লাহ যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার সফলতা তোমাকে ধরা দেবে, ঠিক আছে? ইউসিসির পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি রায়হান বোরহান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।